আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শকবৃন্দ, সততা মিডিয়া ডাবল ওয়ানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে সততা মিডিয়া ডাবল ওয়ানের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে আমাদের লাইভে যুক্ত হবেন, সবাই লাইভটি শেয়ার করবেন। আহ, আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে হোসেনপুরের রাজনীতি। আর এই হোসেনপুরের রাজনীতিতে আজকে যারা হোসেনপুরকে ভালোবাসেন, হোসেনপুরের যারা মাতা, রাজনৈতিক মাতা, আমরা প্রায় সবাইকে আনার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে সময় দর্শকবৃন্দ যুক্ত আছেন হোসেনপুর উপজেলার আহ্বায়ক, বিএনপির আহ্বায়ক জনাব আজহারুল ইসলাম আহ, শহীদুল মুবিন ভাই। ইসলাম। পাশাপাশি আমাদের সঙ্গে যুক্ত আছেন আহ, বাংলাদেশ জামাতি ইসলামী সেক্রেটারি আহ, আজহারুল ইসলাম সাহেব, হোসেনপুর শাখা। পাশাপাশি আমাদের সঙ্গে যুক্ত আছেন হাফেজ মাওলানা কারিমুল্লাহ সাহেব, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর শাখার সভাপতি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা আহ, মাওলানা আবুল কালাম ফারুকী সাহেব, আহ, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস হোসেনপুর শাখা এবং হেফাজতে ইসলাম সভাপতি হোসেনপুর শাখা। আমরা যেহেতু আমাদের অনুষ্ঠান হোসেনপুর রাজনীতি নিয়ে শুরু করতে চাচ্ছি এবং আমাদের অনুষ্ঠান বিষয়বস্তু হচ্ছে হোসেনপুর রাজনীতি, আর আমাদের সঙ্গে যারা আছেন সবাই হোসেনপুরের এই রাজনীতিতে অভ্যস্ত এবং হোসেনপুরের মাতাই বলতে পারি আমাদের সঙ্গে যারা আছেন। আমরা প্রথমেই হোসেনপুরের রাজনীতি সম্পর্কে আমরা জানতে চাইব। হোসেনপুর উপজেলার বিএনপির আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম মুবিন সাহেবের কাছে আমরা তার পরিচয় এবং আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো। প্রথম ওনাকে আমরা 5 মিনিটের মধ্যে আমরা ওনার বক্তব্য শেষ করতে বলবো, তারপরে ধারাবাহিকভাবে পরবর্তীতে টাইমে আবারও তার টাইম আসে, তিনি আবার কথা বলতে পারবেন। আমরা প্রথমেই জহির ইসলাম মুবিন সাহেবের কাছে আমরা আহ, প্রশ্ন রাখতে চাই, যেহেতু হোসেনপুর রাজনীতিতে বিএনপির বড় একটি শক্তি, আহ, আগামীতে হোসেনপুর রাজনীতিতে বিএনপির কিরকম প্রভাব এবং বিএনপি কতটুকু গুছিয়ে উঠতে পেরেছে হোসেনপুর উপজেলাতে? আমার কথা শুনতে পাচ্ছেন? জি, ইনশাল্লাহ শুনতে পারতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই সততা মিডিয়াকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম মুবিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান আহ্বায়ক, সাবেক সভাপতি হোসেনপুর উপজেলা বিএনপি এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আমি একজন সাদা মনের মানুষ, ক্ষুদ্র একজন রাজনীতিবিদ, একজন কর্মী বিএনপির। আসলে হোসেনপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই হোসেনপুরে এক সময় এটা আওয়ামী লীগের ঘাঁটি ছিল। বর্তমানে এটা বিএনপির একটা ঘাঁটি বলে আমরা মনে করি, যে হোসেনপুরটা এখন বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। যেহেতু আওয়ামী লীগের আমলে আমি এই হোসেনপুর থেকে, তখন আমাদের সৈয়দ আশরাফ সাহেব এখানে মন্ত্রী ছিলেন, ওই আমলে এখানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ মার্কা নিয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম। হোসেনপুরের রাজনীতি আসলে আমরা বিএনপি বিগত ওই 16-17 বছর যাবতই আমরা ওপেন ভাবে রাজনীতি করতেছি। এমন কোন রাজনীতি আমরা গোপনে কোনো রাজনীতি করি নাই। আমরা চেষ্টা করেছি ঐক্যবদ্ধ থেকে আমাদের আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। আমরা চেষ্টা করেছি আমাদের নেতার নির্দেশে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে দলকে ঐক্যবদ্ধ রেখে আমরা সবসময় আন্দোলন করার চেষ্টা করেছি। এবং প্রত্যেকটি আন্দোলনে আমরা হয়তোবা জেল জুলুম আমাদের হয়েছে, কিন্তু আসলে আন্দোলন করতে গিয়ে তো এগুলা হবেই। আর একটা স্বৈরাচারকে বিগত 16-17 বছর স্বৈরাচার ছিল, তার জুলুমের এবং বিভিন্ন অত্যাচারে সারা বাংলাদেশের মানুষ, আমরা এমনও দেখা গেছে রাতের বেলা কবরখানাও ঘুমাইতে পারি নাই। এবং আপনি জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের পুলিশ টর্চারে উনাকে সহ এবং আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ জেল জুলুম, মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম দিয়েছে। পাশাপাশি হোসেনপুরও আমাদের আওয়ামী লীগে যারা ছিলেন, আমাদের
শেখ হাসিনার এপিএস কৃষিবিদ হুমায়ুন সহ যারা নেতৃবৃন্দ ছিল, তারা সবসময় আমাদের উপরে একটা অত্যাচার করেছে। আমরা জি যদি জি বলেন। দেখা গেছে ঢাকা থেকে মিছিল শেষ করে, আমরা প্রোগ্রাম শেষ করে আসার মুহূর্তে গফরগাঁও এরিয়া থেকে আমাদেরকে গ্রেপ্তার করেছে। আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মীদেরকে পুলিশ টর্চারে, আপনারা জানেন অনেকে পুলিশ, আমি নিজেই তো ভুক্তভোগী। আমার পুলিশ টর্চারে 2014 সালে আমার 2টা কিডনি নষ্ট করে ফেলে। তারপরও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যারা করি, আমরা কিন্তু আদৌ পর্যন্ত দল ছেড়ে যাই নাই, গোপন কোন দলের সাথে হাত মিলিয়ে আমরা দল করি নাই। আমরা কিন্তু এই হুসেনপুর, কিশোরগঞ্জ, ঢাকা সারা বাংলাদেশে আমরা বুক ফুলিয়ে বলেছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি। আমি প্রায় সময় কথাটা বলতাম যে এক সময় এই স্বৈরাচারী দল আওয়ামী লীগ বলবে যে ভাই আমি দল করতাম না, আমার জোর করে নিয়ে দল করাইছে। যেটা এখনকার আওয়ামী লীগে অনেকেই বলে ভাই আসলে আমি আওয়ামী লীগের তো সদস্য ছিলাম না। আমরা এমন একজনের দল করি, বাংলাদেশ যিনি সৃষ্টি করেছেন, স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি। আমরা যিনি 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে গেছেন, সেই নেতার উত্তরসূরি, উনার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপুসের নেত্রী, গণতন্ত্রের মা, তিনি আমাদেরকে 19 দফা নিয়ে কাজ করিয়েছিলেন। উনারই আরেক উত্তরসূরি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখান, যিনি আগামী দিন সকলকে নিয়ে, সকল দলকে নিয়ে একটি ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে একটি স্বনির্ভর এবং অর্থনৈতিক ভাবে বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য উনি কাজ করে যাচ্ছেন। তার এই ধারাবাহিকতায় 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি উনার এই 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র হিসাবে, একটি সুন্দর সমাজ হিসাবে, এবং আমাদের যে অধিকার, নাগরিক অধিকার, ভাতের অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং পাশাপাশি বেকারত্ব, এবং দেশটি একটি সুন্দর নির্বাচন, যাতে প্রত্যেকটা নির্বাচন সুন্দর হয়, তারই ধারাবাহিকতা বিভিন্ন সংস্কারের মধ্যে আছে। সেহেতু আমরা আগামী দিন স্বপ্ন দেখি যে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হোসেনপুর আমরা বিপুল ভোটে জয়লাভ করতে পারবো, কারণ আমরা জনগণের সঙ্গে দীর্ঘদিন যাবৎ ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। তাই হোসেনপুরের রাজনীতি আমরা সবসময় ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করে গেছি। আমাদের অঙ্গ সংগঠন সহ আমরা সকলেই আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে আমরা রাজনীতি করার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি জি, এবং আমরা আগামী দিন আমাদের হোসেনপুরের, কিশোরগঞ্জ এই সিটে আমরা যারাই মনোনয়ন পাই, তারাই আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব এইখানে আমরা যাতে করে এই ধানের শীষকে বিজয়ী করতে পারি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে পারি। তার জন্য আমরা কিন্তু আমরা কাজ করে যাচ্ছি সকলেই। ধন্যবাদ। জি জি আপনার কাছে আবার আসবো। আমরা পরবর্তী অতিথির কাছে যাব। আমরা জামাতে ইসলামের সেক্রেটারি হোসেনপুর উপজেলা শাখার আজহারুল ইসলামের কাছে যাচ্ছি। জি, জামাতে ইসলামের পক্ষ থেকে আপনি এসেছেন, আজহারুল ইসলাম সাহেব। আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি যেহেতু হোসেনপুর রাজনীতি করে থাকেন, আপনারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করে থাকেন, তৃণমূল পর্যায়ে আপনাদের হোসেনপুরে কতটুকু প্রভাব ফেলতে পেরেছেন এবং জামাতে ইসলামের সংগঠন কতটুকু শক্তিশালী হয়েছে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সততা মিডিয়া বাবলান ফেসবুক পেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন প্রোগ্রামে আমাদেরকে বিশেষ করে আমাকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কথা বলার সুযোগ করে দেওয়ায় আমি আমার অন্তঃস্থল থেকে এই মিডিয়াকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরো সালাম জানাচ্ছি আমার সাথে অংশগ্রহণকারী বিভিন্ন দলের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হোসেনপুরের আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম মরিন সাহেব, বাংলাদেশ খেলাফতে মজলিসের সভাপতি, উনি একটু আগে ছিলেন, এখন দেখতে পাচ্ছি না, জনাব আবুল কালাম ফারুকী সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুরের সম্মানিত সভাপতি মাওলানা কারিমুল্লাহ সাহেব, এছাড়া যারা এই মিডিয়ার মাধ্যমে আমার মতো নগণ্য ব্যক্তির কথা শুনছেন এবং যারা দেখছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাংলাদেশ জামাত ইসলামী সুদীর্ঘ গত 17 বছর যাবৎ বিভিন্নভাবে নিপীড়িত নিষ্পেষিত হচ্ছে, বিভিন্ন তকমা দিয়ে কথা বলে এদেরকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়েছে। আমাদের জাতীয় যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে বিনা ওজরে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে। এছাড়া অনেককে জেলে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। আজকে তারা ভেবেছিল যে এই দলটাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যাক এবং তারা সেটা চেষ্টাও করেছে। গত 2024-এর অগাস্টের 1 তারিখ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাক তাদেরকেই 5 দিন পর এই দেশ হইতে নিষিদ্ধ করেছে। আমাদের অনেক ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, হাজার হাজার ভাইকে পঙ্গুত্ব অন্ধত্ব বরণ করতে হয়েছে, বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত করে আমাদেরকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু বাংলাদেশ একটা ইসলাম অধ্যুষিত দেশ, মুসলমানের দেশ। এরা যতই নিষ্পেষিত হোক না কেন, তারা কোরআনের আলোকে উজ্জীবিত হতে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। গত মনে করেন 54 বছর যাবৎ এই দেশ শাসন স্বাধীনতা লাভ করেছে, কিন্তু এই 54 বছরে অনেক দল ক্ষমতায় এসেছে। হ্যাঁ, বিভিন্নভাবে তারা এই দেশের মধ্যে তাদের যে ভাবধারা, প্রচার, প্রপাগান্ডা, শাসন ব্যবস্থা, এইগুলি তারা দেখেছে। এছাড়া এখন তারা এরকম একটা পরিস্থিতি দেশের আসছে, তারা এখন নতুন মুখ দেখতে চায়। হ্যাঁ, তারা আর বিটিসি আইনে এই দেশ পরিচালিত হোক, তারা এটা চায় না। তারা বুঝতে পেরেছে যে দেশের মানুষ যদি শান্তিতে থাকতে চায় তাহলে ইসলামী শাসন ছাড়া, ইসলামী হুকুমত ছাড়া এই দেশে কখনো শান্তি আসবে না। তারা এইটাই এই দেশে বুঝতে পেরেছে। তারা কোরআনের শাসন চায়, কোরআনের পতাকা তলে আসতে চায়, তারা আল কোরআনকে ধরে রাখতে চায়। এইটা এখন বোঝা যাচ্ছে। চতুর্দিকে দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসতেছে। এ থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী দলগুলো আগের অবস্থানে নেই, এখন তারা অনেক দূর অগ্রসর হয়েছে। বর্তমানে বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রচারণা চলছে, এখানেও দেখা যায় বাংলাদেশ জামাত ইসলামী স্বাভাবিকভাবেই অনেক দূর অগ্রসর হয়েছে। আর তাদেরকে ওই রকম ভাবে দাবিয়ে রাখার মতো শক্তি এখন আর এই দেশে থাকবে না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে বাংলাদেশের এই যে বিশেষ করে হোসেনপুরের প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা গ্রাম মহল্লায় আমাদের কমিটি গঠন করা হয়েছে। এই দিনের দাওয়াত বসতেছে। আমরা সেই রাজনীতি করি যে রাজনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শন করেছিলেন। আমরা জানি, আমি কোরআনের একটি আয়াত বলতে চাই, সেখানে বলা হয়েছে যে সূরা তওবার 80 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম 70 মাররাতান। আমরা জানি আব্দুল্লাহ ইবনে উবাই সে মুসলমান হয়ে, হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় খুতবা দিতেন তখন তিনি ওনার খুতবার 10 মিনিট আগে 10 মিনিট উদ্বোধনী বক্তব্য রাখতেন। তিনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, কিন্তু তার ইসলামী রাজনীতি
এইটা সে মনে প্রাণে চায় না। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তখন যখন উনি মারা গেলেন তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল করা হইল। উনি চাইছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াক, ওনার জুব্বা মুবারক ওনাকে দান করুক, তাহলে সে মুক্তি পাবে। কিন্তু দেখা গেল আল্লাহ পাক ঘোষণা করলেন, হে রাসূল, আপনি তার জানাজা পড়ান আর নাই পড়ান, আপনি তার জন্য ক্ষমা চান আর নাই চান, উভয়ই সমান। আপনি তার জন্য যদি 70 বারও ক্ষমা চান, আমি কখনো তাকে ক্ষমা করব না। অতএব মানুষ এগুলি বুঝতে পারতেছে যে ইসলাম ছাড়া বিকল্প আর কিছু নাই। আমি মুসলমান, আমি চাই আল্লাহর জমিনে কোরআনের শাসন বাস্তবায়িত হোক, এই লক্ষ্যে আমরা কাজ করতেছি। কারণ আমাদের জান এবং মাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান এবং মাল খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। যে এই জান মাল আল্লাহ রাস্তায় খরচ করে আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ পাক তাকেই বলেছেন, আমি অবশ্যই তাকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা সীসাডালা প্রাচীরের মতো হয়ে আল্লাহর জমিনে কোরআনের বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে। অতএব আমি আজকে আপনাদের সকলকে এই আহ্বান জানাবো, যারা আমার কথা বিভিন্ন জায়গা থেকে কথাবার্তা শুনতেছেন তাদেরকে আমি এই আহ্বান জানাবো, আসুন আপনারা বাংলাদেশ জামাতে ইসলামের পতাকা তলে আসুন এবং আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম হোক, সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করি। এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সশ্রদ্ধ সালাম আপনাদের সকলকে জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি সম্মানিত অতিথি, আপনি আবারও বলবেন আমাদের সঙ্গে। আপনি সুন্দর বলেছেন আপনার পিরিয়ডে, তবে সময়টা নির্ধারণ যেহেতু করেছি সাথেই থাকবেন, একটু সময়ের প্রতি লক্ষ্য রাখবেন। জি ইনশাআল্লাহ। জি, আপনি আপনার বক্তব্য দিয়েছেন। আমরা পরবর্তীতে আমাদের সম্মানিত অতিথির কাছে যেতে চাই। আমাদের সঙ্গে আমরা পরবর্তী অতিথি হাফেজ মাওলানা কারিমুল্লাহ সাহেবের কাছে যেতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত হোসেনপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি। জি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর শাখায় কতটুকু এখন পর্যন্ত বিস্তার লাভ করতে পেরেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুরকে নিয়ে কি ভাবছে, আপনি সভাপতি হিসাবে আপনি কি আজকে কি বক্তব্য দিবেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সততা মিডিয়া কেন্দ্রিক আজকের উপস্থিত আছেন হোসেনপুর উপজেলার বিএনপির আহ্বায়ক, যিনি আমার বড় ভাই জনাব জহুরুল ইসলাম মুবিন ভাই, এবং জামাতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি সাহেব আছেন, এবং আমি সততা মিডিয়ার মধ্য দিয়ে আমার প্রাণপ্রিয় হোসেনপুরবাসীকে জানাই আন্তরিক ধন্যবাদ। তো হোসেনপুর নিয়ে যেহেতু আমাদের আজকের আলোচনা, সেজন্য আমাদের আলোচনাগুলো হোসেনপুর কেন্দ্রিকে সীমাবদ্ধ থাকবে। আর যেহেতু সময়টাও সংক্ষিপ্ত সময়, সেজন্য খুব সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। মূলত ইসলামিক দলগুলোর মেইন যে বক্তব্যগুলো, আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন জামাতে ইসলামের সম্মানিত সেক্রেটারি সাহেব, উনার বক্তব্য আমার বক্তব্য হয় কাছাকাছি। আর যে কারণে আমি খুব লম্বা করব না, যেহেতু আমাদের টার্গেট হলো কোরআনে আইন এই সমাজে বাস্তবায়ন করা। আর কোরআনে আইন যখন বাস্তবায়ন হবে, তখন এই সমাজ থেকে 17 বছরের ফ্যাসিস্ট না, 1000 বছরের ফ্যাসিস্ট এই সমাজ থেকে দূরীভূত হবে। আমরা দীর্ঘ একটা সময়, শুধু আমরা না, বাংলাদেশের আমরা আজকে যারা লাইফে এসেছি, বিএনপি সহ 17 বছর আমরা মনে করেছি আমরা একটা ফ্যামিলির ছোট বড় সন্তান। যে যত বড় দল সে তত বেশি নির্যাতিত হয়েছে। সেই হিসাবে প্রত্যেকটা দলের প্রতি আমার ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে সম্মান প্রদর্শন করছি। এবং যে মানুষগুলো, প্রায় 20,000 মানুষ আহত হয়েছে, 2,000-এর কাছাকাছি মানুষ নিহত হয়েছে, এই পরিবারের, এই শহীদের, তাদের রক্তের, তাদের আত্মার দাবি হলো যে আর যেন বাংলাদেশে এমন ফ্যাসিস্ট তৈরি না হয়। আর ফ্যাসিস্ট এটা আমার দলীয়, আমার সাংগঠনিক,
আমি যে রুলসে কাজ করি, এটার মূল এবং মেইন বক্তব্য হলো চিরতরে ফ্যাসিস্ট বন্ধ করার জন্য কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো পথ নেই। আর হোসেনপুর নিয়ে ভাবনা বলতে গেলে আমাদের দল হিসাবে আমি যেহেতু দলের আমার দায়িত্বশীল মেইন জায়গা থেকে কাজ করছি, মোটামুটি আমরা হোসেনপুর টোটাল ইউনিয়ন গুলো আমরা কমিটি ঘোষণা করেছি, কমিটি হয়েছে, ওয়ার্ডগুলি কমিটি হয়েছে, এখন শুধু নির্বাচনী কমিটিটা আমাদের বাকি আছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যে এইবারের নির্বাচনে, এই ত্রয়োদশ নির্বাচনে, বাংলাদেশের খবর আমি হয়তো বলতে পারবো না, কিন্তু হোসেনপুরে, যেহেতু হোসেনপুরটা অন্য 10টা থানার মতো না, হোসেনপুর যে কোনো দলই তাদের কাজগুলো নির্বিঘ্নে করতে পারে, হোসেনপুরে শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে, কেউ কারো জন্য বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় না। যে কারণে আমার বক্তব্য হলো আমার সাংগঠনিকভাবে আমার দায়িত্বশীলদেরকে নিয়ে হোসেনপুরে এবারের নির্বাচনে আমরা যে কোনো মূল্যে, যে কোনো ভাবে আমরা ইসলামকে জয়যুক্ত করার চেষ্টা করব। এই হলো আমার সংক্ষিপ্ত আকারে কিছু ভাবনা। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর বলেছেন। আমরা আবারও বিএনপির আহ্বায়ক জহির ইসলাম জি মবিন সাহেবের কাছে যাব। জি, আপনি তো বক্তব্য শুনেছেন, আমাদের সম্মানিত অতিথিদের বক্তব্য শুনেছেন। জি আসলে হোসেনপুর নিয়ে আপনাদের তৃণমূল পর্যায়ে কিরকম প্রভাব ফেলতে পেরেছেন বিএনপির, এবং তারা তো বলছে যে আগামীতে তারা ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, এবং তৃণমূলের যে অন্য দলগুলো আছে আপনাদের সঙ্গে, তাদের দলগুলোর সঙ্গে আপনাদের কিরকম সম্পর্ক আছে, এবং হোসেনপুরবাসীর উদ্দেশ্যে যদি বলতেন। আমি আবারও একটি কথা বলতে হয়, যেহেতু আমাদের জামাতি ইসলামী সেক্রেটারি সাহেব আজকে একটা কথা বলছেন। আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা আদর্শ আছে। আমরা 71-এ বাংলাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, আমরা স্বাধীনতা বিরোধী ছিলাম না। জি স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করে গেছি। আসলে আমি কোনো দল হিসাবে বলি না, জামাতের কিছু সংখ্যক লোকজন তাদের বক্তব্যেই বলেন জি সেই ফ্যাসিস্টের সাথে আমরা নতুন করে প্রয়োজন মধ্যে তাদেরকে ঐক্য করে আমরা নির্বাচন করব। যে মুনাফেকরা একটা বাংলাদেশের এই 2000 লোক শহীদ হয়ে গেছে, তাদেরকে আবার কিভাবে ঐক্য করার পরিকল্পনা করে, তারা অতীতেও তাই করেছে। তারা অতীতে 71-এ বাংলাদেশ বিরোধী ছিল, এর আগে পাকিস্তান বিরোধী ছিল। তাদের ইতিহাস তাই বলে, সেহেতু তারা অনেক কিছুই বলতে পারে। আমি ওইদিকে যাই না, কারণ আমরা হোসেনপুরের রাজনীতি আমরা সকলে মিলে একটা সুন্দর পরিবেশে রাজনীতি করি। এইখানে আমরা ভোটের জন্য যুদ্ধ করতেছি। যেহেতু আমাদের জামাতের সেক্রেটারি সাহেব কথাটা বলছে, তাই বললাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিশ্বাস করে যে বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণে কাজ করার জন্য কিভাবে সুন্দর একটি দেশ গঠন করে এই বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ হিসেবে আমরা আগামী দিন দেখতে পারি, তারই ধারাবাহিকতা আমরা কিন্তু বিগত 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা কিন্তু লঙ্গির নিচে থেকে আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা কোনোদিন দেখি নাই হোসেনপুরে কোনো একটি মিটিং মিছিল। আমরা কিন্তু হোসেনপুর নয়, সারা বাংলাদেশে আন্দোলন চালিয়ে গেছি। আমাদের কথা হলো না, আমরা হোসেনপুরটাকে সুন্দর পরিবেশে চাই, সকলকে নিয়ে, সকল ধর্মপ্রাণ সকলকে নিয়ে, সকল ধর্মের লোকজনকে নিয়ে। বাংলাদেশের 95% লোক আমাদের ইসলামকে
বিশ্বাস করে। কিন্তু জবান যদি আমরা বরখেলাপ করি তাহলে আমাদের কি থাকে? জবান যদি চলে যায় কি থাকে? মিথ্যাবাদীদেরকে আমরা বিশ্বাস করতে পারি না কখনো। এর কারণ অতীত ইতিহাস বলে তারা ক্ষমতা থাকার জন্য এখন আওয়ামী লীগকে যে ফেসিস্ট আমরা 16 বছর আমরা এই দেশ থেকে তাড়িয়েছি, তার সঙ্গে আবার বলে প্রয়োজন তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা নির্বাচন করব। এইটা কোন করতে পারবে না। আমরা সকলে মিলে আমরা সারা বাংলাদেশে প্রায় 30টি দলের মতন ঐক্যবদ্ধ হয়ে ওই দিন ঢাকা শহরে আমরা একটি সিদ্ধান্ত হয়েছে দলে যে আমরা এই 14 দলে যারা জড়িত ছিল জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ সহ সকলকেই আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে দিব না। যে ফেসিস্টের কারণে আমাদের হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার মানুষ জেল, লক্ষ লক্ষ মানুষ জেল জুলুম পঙ্গু হয়ে গেছে। তাদের এই ইতিহাস যদি আমরা দেখি তাহলে আগামী দিন এই ফেসিস্টদের সঙ্গে কোনো আলোচনাই হইতে পারে না। ফেসিস্টদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এটাই পাশাপাশি আমরা দল বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবসময় একটি কথা বলে যায় যে সকলের সাথে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচন করতে হবে, সুন্দর পরিবেশে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। যে কারণে আমরা প্রতিটি গ্রামে গঞ্জে এখনই অলরেডি আমরা আজকে বিগত 6 মাস যাবতে আমরা ভোটের জন্য আমরা কিন্তু অনেকেই নির্বাচন এখন চায় না। এখন কিন্তু তারাই আবার 300 আসনে মনোনয়ন দেয়। আমরা কিন্তু নির্বাচন আগে থেকেই বলে আসতেছি, এই বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ছাড়া কখনো বাংলাদেশ ভালো থাকতে পারে না। এই বাংলাদেশের স্বপ্ন দেখতে হলে একটি নির্বাচন দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বারবার তাগিদ দিয়েছি। তারই ধারাবাহিকতা আগামী ফেব্রুয়ারি প্রথম দিকে আর নির্বাচন হবে। সেই নির্বাচনে আর দেখা যাবে যে আসলে কারা এই বিগত 16 বছর আন্দোলন সংগ্রাম করে এই দেশটাকে একটা সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কার নির্দেশে এই বিগত 16টা বছর আন্দোলন হয়েছে, কার নির্দেশে 5ই আগস্ট সৃষ্টি হয়েছে, কার পরামর্শে কার অর্থ দিয়ে এই 5ই আগস্ট সৃষ্টি করেছে, তারই ধারাবাহিকতা আগামী নির্বাচনে প্রমাণ করবে জনগণ যে আমরা কাকে ভোট দিব। আমরা ভালোবাসা দিয়ে ভোট চাই, বেইমানি করে নয়, মিথ্যা আশ্রয় দিয়ে নয়। আমরা যারা আমাদের বুকে তাজা রক্ত ছিনিয়ে নিয়েছে তাদের সঙ্গে আমরা কখনো আপোষ করার লক্ষ্য আমরা কখনো চিন্তাই করি না। আমাদের এখনো আমাদের হাতে রক্ত লেগে আছে, আমাদের এত এত লোক শহীদ হয়েছেন, হাজার হাজার লোক শহীদ হয়েছেন, তাদের কথা আমরা ভুলে যাওয়ার কথা নয়। সেহেতু আমরা আগামী নির্বাচন একে সঠিক সুন্দর নির্বাচন হবে সেই আশা প্রত্যাশা আমরা করি এবং সেই নির্বাচনে আমরা সকলকে নিয়ে একটি রাষ্ট্র যাতে হবে সেটাই আমাদের নেতার নির্দেশ। আমরা চাই সকলে ঐক্যবদ্ধ ভাবে একটি সুন্দর সমাজ। কে নির্বাচিত হবে সেটা জনগণ প্রমাণ করবে, কার ভালোবাসা কতটুকু বিগত 16 বছর দিয়েছি আমরা। ধন্যবাদ। জি সম্মানিত আপনি আবার বলবেন। আমরা আমাদের সম্মানিত অতিথি অনেক কষ্ট করে আমাদের সঙ্গে মনে হয় আমাদের ইয়া আসছেন। জি 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 আমাদের সঙ্গে অনেক কষ্ট করেছেন তিনি ঢুকতে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হোসেনপুর উপজেলার হেফাজতে ইসলামের সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী। আবুল কালাম ফারুকী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। জি, আপনি যেহেতু একটু পরে এসেছেন, আপনার কাছে আমরা জানতে চাই হোসেনপুরের রাজনীতি নিয়ে আপনার কাছে জানতে চাই। আজকে আমাদের বিষয় হলো হোসেনপুরের রাজনীতি। আমাদের সঙ্গে সম্মানিত অতিথিরা আছেন, আপনি হয়তো দেখছেন। আসলে আপনাদের হোসেনপুর উপজেলাতে বাংলাদেশ খেলাফত মজলিস হোসেনপুর নিয়ে কি ভাবছেন এবং আগামীতে তৃণমূল পর্যায়ে আপনাদের কিরকম অবস্থান বাংলাদেশ খেলাফত মজলিসের?
যদি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতেন, হোসেনপুরবাসীর উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি সততা মিডিয়াকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব জহুরুল ইসলাম মুবিন সাহেব এবং পাশাপাশি আমিনুল সাহেব এবং মাওলানা কারিমুল্লাহ সাহেব, ওনারা তিনজনকেও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনি যে প্রশ্নটা করছেন হোসেনপুরের রাজনীতি সম্পর্কে, হোসেনপুরের রাজনীতি এটা বহুকাল ধরেই একটা ভ্রাতৃত্বপূর্ণ রাজনীতি। হোসেনপুরের রাজনীতি এত সুন্দর রাজনীতি আমার মনে হয় বাংলাদেশের অন্য কোন থানার মধ্যে বা জেলার মধ্যে নাই। যে যে দলেই করুক না কেন, আমাদের ভিতরে যে একটা ভ্রাতৃত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ যে একটা অবস্থান আছে, শান্তিপূর্ণ যে একটা অবস্থান আছে, সেই অবস্থান থেকে আমরা কখনো বাইরে যাই না। আমরা এক একজনে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভিন্ন দল করতে পারি, কথাটি, কিন্তু আমরা একে অপরের সাথে শ্রদ্ধাশীল। যেরকম আমাদের জহুরুল ইসলাম মুবিন সাহেব আমাকে যথেষ্ট শ্রদ্ধা করেন, আমিও ওনাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি, এবং আমাদের আরেক বড় ভাই আমিনুল সাহেব, ওনাকেও আমি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি, ওনারাও আমাকে শ্রদ্ধা করে। আমার ছোট ভাই কারিমুল্লাহকেও আমি স্নেহ করি এবং ওরাও আমাকে সম্মান করে। তো সেই হিসাবে আমি সকলের কাছে আবদার রাখবো, রাজনীতির মাঠে ময়দানে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমাদের উপজেলা এক, আমাদের জন্মস্থান এক। সুতরাং আমাদের জন্মস্থানকে ঠিক রাখার স্বার্থে আমরা সকলেই এক জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেটা হলো আমরা মুসলমান সকলেই। বিচাতিদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার বা অন্যান্য বিষয়াদি সব কিছু থেকে মুসলমান হিসাবে আমি যতটুকু সাধ্য আমার বিরত থাকে আমাদের মুসলমানিত্ব বজায় রাখবো, এটা প্রথমেই আমার আবদার। দ্বিতীয় পর্যায়ে আমার আবদার হইল যে হোসেনপুর অতীতেও কোনো বিশৃঙ্খলা ছিল না, এখনো কোনো বিশৃঙ্খলা পরিবেশ নাই। ভবিষ্যতে যাতে আমরা সকলেই, সকল দলের কর্ণধারে এখানে উপস্থিত আছি, প্রত্যেকেই আমাদের স্ব অবস্থান থেকে আমরা এটা সজাগ দৃষ্টি রাখবো, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়। কারণ রাজনীতির ময়দানে লিডারশিপ যারা আছেন তাদের কান কিন্তু বাড়ি করে সাধারণ কতগুলা কুচক্রি মহল, যারা আসলে মূলত কোনো রাজনীতির মাঠে কাজ করে না, এরা সুবিধাভোগী লোক। এই সুবিধাভোগী লোকগুলা যাতে কাহারো কান বাড়ি করিয়া কাহারো বিরুদ্ধে লেলিয়ে দিতে না পারে, এদিকে আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখবো। পরিশেষে বলবো, রাজনীতির মাঠের মধ্যে, খেলার মাঠে প্রতিপক্ষ যদি না থাকে তাহলে খেলার মধ্যে মজা নাই। প্রতিপক্ষ আছে বিদায় খেলার মধ্যে মজা আছে। স্বর্ণের দাম এই জন্যই বাড়ছে, টিকরি আছে বিদায়। মাটি যে কোনো জায়গায় আপনি খনন করেন টিকরি পাওয়া যাবে, কিন্তু মাটি যে কোনো জায়গায় খনন করলে স্বর্ণ পাওয়া যায় না। এই জন্য স্বর্ণের দাম বাড়ছে। টিকরি আছে বিদায় স্বর্ণের দাম বাড়ছে, মন্দ আছে বিদায় ভালোর দাম বাড়ছে। এই জন্য ভাইরা, আমরা সকলেই একসাথে
আমরা ভালো জিনিসগুলাকে গ্রহণ করব, খারাপ জিনিসগুলা থেকে আমরা দূরে থাকব। তৃতীয় পর্যায়ে হলো যে বাংলাদেশ খেলাফত মজলিস, আপনারা জানেন হোসেনপুরে ইদানিং এটা কমিটি গঠন হয়েছে 5ই আগস্টের পরে, জুলাই আগস্টের পরে যে কমিটি গঠন হয়েছে, এর আগে তো আমাদের বসারও সুযোগ ছিল না। বিশেষ করে জহিরুল ইসলাম মুবিন ভাই, আমিনুল ভাই সকলেই জানা আমার উপরে কি নির্যাতন গেছে হেফাজত করার কারণে, বিএনপি মনা থাকার কারণে আমার উপরে কি স্টিম রুলার গেছে, আমার উপজেলা পরিষদের চাকরি গেছে, সব গেছে। আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সব কিছুর উপরে নজরদারি প্রশাসনের ছিল। বিদায় আমরা কমিটি পর্যন্ত করতে পারি নাই, হেফাজতের কমিটি অরাজনৈতিক সংগঠন হয়ে যাও। অথচ হেফাজত আজকে আমরা যারা রাজনীতি করতেছি সবার আগে কিন্তু হেফাজত আন্দোলনের মুখে এই দেশের জন্য রক্ত দিয়েছে, যেটা আপনাদের সকলের সাক্ষী শাপলা চত্বর। এই শাপলা চত্বরের মধ্যে রক্ত না দিলে আজকের জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি হইতো না। আমাদের মুবিন ভাই, আমি একটু শুনছি, সব কথা শুনতে পারি নাই, একটু আগে বলছেন স্বাধীনতা 71 সনের যে আমাদের স্বাধীনতা সংগ্রাম, সকলেরই অবদান আছে, কিন্তু তার আগে 47-এ দেখেন আপনি একটু ওলামায়ে কেরামের কি পরিমাণ অবদান। ভারতবর্ষ যদি স্বাধীন না হইতো তাহলে 71 হওয়া সম্ভব ছিল না। আর মৌলানা আব্দুল হামিদ খান বাসানি দুজি রাজনীতির ময়দানে না আসতেন তাহলে অন্যান্য যারা বড় বড় লিডারশিপরা আছে ওনারাও অতটুক আগায় যাইতে পারতেন না। এই জন্য ওলামায়ে কেরামকে আমি মনে করব সকলেই মূল্যায়ন করা দরকার। ওলামায়ে কেরাম কাহারও ব্যক্তিগতভাবে বিরোধ নয়, হয়তো ওলামায়ে কেরাম দ্বীনের স্বার্থে, ধর্মের স্বার্থে, কখনো কখনো আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর স্বার্থে অনেক কথা বলে ফেলে, অনেক বাক্য বলে ফেলে। এই জন্য এগুলাকে আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করি এবং তাদের সাথে চলি। তো বলতেছিলাম খেলাফত মজলিস এই অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে আগাইছে। আপনারা জানেন যে হোসেনপুরের মধ্যে খেলাফত মজলিসের জিম্মাদারি আমার উপরে দিছে, আর আমি জনাব জহিরুল ইসলাম মুবিন ভাইয়ের সাথে আলাপ আলোচনা করেই যে হোসেনপুরের কলেজ ময়দানের মধ্যে যে একটা অশ্লীল জুয়ার আসর বসানোর কথা ছিল, এইটার প্রতিবাদ করতে গিয়ে এটার তহমত আমি পাইছি যে আমি 3 লক্ষ টাকা খায়া আমার মুখ বন্ধ হয়ে গেছে গা। এইটার প্রতিবাদ করতে গিয়ে আমি মূলত স্ট্রোক করে নিউরো সায়েন্সের মধ্যে 11 দিন ছিলাম। এখনো পর্যন্ত আমি পূর্ণাঙ্গভাবে সুস্থ হতে পারি নাই। তো এই অল্প 5-6-7 মাসের মধ্যে, 7-8 মাসের মধ্যে আমরা দ্রুত গতিতে সম্পূর্ণ ইউনিয়নে কমিটি করতে সক্ষম হয়েছি এবং বিভিন্ন প্রোগ্রাম সেমিনারের মধ্যে আমরা অংশগ্রহণ করতে সক্ষম হয়েছি। এমনকি আমাদের যে বর্তমান সদর এবং হোসেনপুরের যে এমপি প্রার্থী যিনাকে মনোনয়ন দেওয়া হয়েছে ওনাকে নিয়ে আমরা গণসংযোগ করতে সক্ষম হয়েছি। এমনকি আগামীকালকে আমাদের গণসংযোগ আছে, পুরা হোসেনপুর থানা 2টা ভাগে ভাগ করে আমরা গণসংযোগ করতেছি এবং আমাদের কাছে খুব সারা, কারণ আমাদের সারার পিছনে একটাই, এটা হলো জনাব মামুনুল হক সাহেবের ত্যাগ। কারণ দেশের মাটির মধ্যে এমন ত্যাগ দেওয়া নেতা বিরল, আর এমন শিক্ষাগত যোগ্যতা নেতাও বিরল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সকল ক্ষেত্রে বক্তব্য দিতে প্রদান করতে পারে, এটা হলো মামুনুল হক সাহেব। আর মামুনুল হক সাহেবরে চিনে না এমন মনে হয় ডিমের বাচ্চাও নাই। 6-7 বছরের বাচ্চা থেকে ধরে সবাই মামুনুল হক সাহেবরে চিনে, কিন্তু মামুনুল হক সাহেবের হয়তো রিক্সা মার্কা অনেকে চিনে না, মামুনুল হক সাহেবরে চায়। এই জন্য আমরা যার কাছেই যাই, যার কাছেই বলি, আমরা একটা বিপুল সাড়া পাইতেছি এবং কাজ করতে হোসেনপুরের মধ্যে ইনশাল্লাহ খুব আনন্দ পাইতেছি। তা
আমার চিন্তা চেতনা হইল হোসেনপুরকে আমরা সকলেই মিলে, আমি এককভাবে বলবো না যে আমার ক্লাব হতেই কাজ করিয়া সবকিছু করবে, যতক্ষণ পর্যন্ত সকলেই মিলবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই জন্মস্থানের উন্নয়ন করতে পারবো না। ফেসিস্টেরা যেটা করে নাই, ফেসিস্টেরা তো উন্নয়ন করে নাই। আজকে দেখেন ফেসিস্ট আমলে এই কিশোরগঞ্জের কিনা ছিল, অথচ ঢাকা থেকে একটা হাইওয়ে রুট হইতে পারে নাই। ইচ্ছা করলে তারা করতে পারতো, একটা ভালো রেল লাইন করতে পারতো। এই কারণ তাদের ফেসিস্ট, আমি ওনাদের নাম নিতে ইচ্ছুক নয়, ওনাদের নাম নিতে, কে কে কোন পদে ছিল তাদের নাম নিতে আমি ইচ্ছুক নয়। তারা ইচ্ছা করলে কিশোরগঞ্জকে স্বর্ণ দেবান দাইতে পারতো, কিন্তু তারা কিশোরগঞ্জকে এত অবহেলিত রাখছে আর অন্যান্য ডিস্ট্রিক্ট গুলাকে কত উন্নত করছে। একজন পদধারী ব্যক্তি ডিস্ট্রিক্ট উন্নয়ন করে, আর আজকে আমাদের কিশোরগঞ্জকে অনুন্নত হয়ে গেছে গা। এই জন্য আমরা এখন যারা আসবো ক্ষমতার মধ্যে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের বাংলাদেশ কে উন্নয়ন করার জন্য। ধন্যবাদ সকলকে সময় দেওয়ার জন্য। সম্মানিত অতিথি, আপনি আবার বলবেন, আপনি সাথে থাকেন আমাদের, আপনি সুন্দর বলেছেন। আমরা পরবর্তীতে যাব জামাতে ইসলামের সেক্রেটারি জনাব হোসেনপুর শাখার আজহারুল ইসলাম সাহেবের কাছে। জি, আমার কথা শুনতে পাচ্ছেন সম্মানিত অতিথি? শুনতে পাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমি আপনার কাছে প্রশ্ন, আপনি শুনেছেন জহিরুল ইসলাম মুবিন সাহেব তিনি বক্তব্য দিয়েছেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি। আসলে আমরা যেভাবে আজকে আমাদের অনুষ্ঠানে সবাই একত্রিত হতে পেরেছি, এভাবে সাধারণভাবে আপনাদেরকে একত্রিত করা খুবই কঠিন ব্যাপার। একসাথে একত্রিত করা, একটি মাঠে একত্রিত করা খুবই কঠিন ব্যাপার। আজকে আপনারা একত্রিত হয়েছেন, সেজন্য আপনাদেরকে সততা মিডিয়া ডাবলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা আবার প্রশ্নের দিকে চলে যাচ্ছি। সম্মানিত অতিথি, জামাত ইসলাম সেক্রেটারি হোসেনপুর জেলা শাখার আজহারুল ইসলাম সাহেব, আপনি শুনেছেন যে জহির ইসলাম মুবিন সাহেব তিনি কিছু কথা বলেছেন যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার বিষয়টি আপনারা আগামীতে করবেন, কিংবা আপনারা স্বাধীনতা বিরোধী যেই তকমাটা আপনাদের উপর আছে, এগুলোকে আপনারা কিভাবে গোছাবেন? পাশাপাশি হোসেনপুর রাজনীতিতে সবাই ঐক্যবদ্ধভাবে কিভাবে এগিয়ে যেতে পারে আপনি মনে করেন? শোনা যাচ্ছে, আবার পরিষ্কার হয়ে একটু বলেন। জি জি, আমার কথা শুনতে পারেন নাই? জি না, আবার বলেন। বুঝতে এখন পারছি শুনতে না। পাচ্ছেন? জি জি, জহিরুল ইসলাম মুবিন সাহেব তিনি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আপনারা স্বাধীনতা বিরোধী দল, এবং পাশাপাশি আওয়ামী লীগকে নিয়ে আগামীতে নির্বাচন করার যে বক্তব্য তিনি বলেছেন যে আপনারা তাদেরকে নিয়ে নির্বাচন করবেন, এবং আপনারা মুনাফিকি দল এমন একটি উল্লেখ করেছেন। পাশাপাশি আমি এইসবের প্রশ্নের প্রেক্ষিতে আমি আরেকটি কথা বলতে চাই যে হোসেনপুরে আগামীতে আপনারা সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কিভাবে চলতে পারেন? আপনার কি দিক নির্দেশনা আছে? আসলে একজন যদি নিজের মন থেকে একটা কিছু বলে, সেটা তো আর করা যায় না। আমরা ফ্যাসিস্টদেরকে নিয়ে নির্বাচন করতেছি বা তাদেরকে দলে টানতেছি, এই ধরনের প্রমাণ বা এই ধরনের দাওয়াত আমি দেই নাই, বা আমার কাছে এই ধরনের কোনো প্রমাণ নাই। আমি এই ব্যাপারে কিছু জানি না। জি, তারপরে এই ফেসিস্ট যে এটা মনে করেন যে ৭১ তকমা দিয়া জামাতকে নিষিদ্ধ কইরা তারা ওই দেশে টিকতে পারছে। হ্যালো, জি, বলেন। কি বলতে চাচ্ছেন? বলছি যে আমরা হুসেনপুর বলি নাই, উনাদের কেন্দ্রের নেতারা বলেছেন প্রয়োজন হলে আগামী নির্বাচন হবে, আওয়ামী লীগের সঙ্গে উনারা হাত মিলিয়ে ঐক্য হয়ে উনাদের নির্বাচনে কাজ করবেন। এটা উনাদের নেতাদের কথা, কিন্তু আমরা হুসেনপুরবাসী আমরা এইটুকু জানি যে আমরা হুসেনপুর চাই একটি সুন্দর সমাজ হোক, একটি সুন্দর এলাকা। আমরা সকলে মিললে আমরা এটাকে সুন্দর আগামী দিন সুন্দর উপজেলা হিসাবে যেরকম আমরা সকলে চেষ্টা করতেছি মাদক মুক্ত
এবং সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং এই বাল্য বিবাহ মুক্ত একটি সমাজ গঠন করার লক্ষ্যে সকলেই আমরা চেষ্টা করে যাচ্ছি। ব্যক্তিগতভাবে আমরা বিএনপি সবসময় চেষ্টা করতেছি হোসেনপুর চাঁদা মুক্ত এবং সন্ত্রাস মুক্ত। কিন্তু আমাদের স্যার বলেছেন, আমাদের জামাতের সেক্রেটারি সাহেব, যে উনি তো বলে নাই, এই কথা বলেছে, উনি হয়তো জানেন না, এই কথা তো বলেছে উনার নেতা, কেন্দ্রীয় নেতা, যে আমরা প্রয়োজন হলে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। এই কথা তো উনারা বলেছে। এবং বিগত দিন উনাদের কার্যকলাপ, উনাদের বিগত দিনের কার্যকলাপ, উনারা ৭১-এ বাংলাদেশ বিরোধী ছিল, আদৌ পর্যন্ত উনারা ক্ষমা চায় নাই। উনারা এখনো বাংলাদেশটাকে একটা পাকিস্তানি রাষ্ট্র বানাতে চায়। সেহেতু আগামী দিন বাংলাদেশকে আমরা পাকিস্তানি রাষ্ট্র বানাতে দিব না। আমরা অন্যান্য ইসলামী জোট যারা আছে, ইসলামী মনার ছোট ছোট দল যারা আছে, তাদেরকে সকলকে নিয়ে আমরা সুন্দর একটি পরিবেশে নির্বাচন করতে চাই। ধন্যবাদ। জি 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 জনাব জহিরুল ইসলাম মুবিন সাহেব, আপনি বলবেন। আমরা আগে আমাদের সম্মানিত যিনি জামাত ইসলামের সেক্রেটারি, আমি ওনার কাছে জানতে চাই এবং ওনার কাছ থেকে কথা শুনবো। তারপর আপনি আপনার সময় হলে আপনি অবশ্যই বলবেন। যে আপনাকে আনমিউট করছি, সবাইকে আনমিউট করছি, আপনাদের কথা কেউ শুনতে পারবে না, উনি শুধু বলবে। জি জি আপনি বলুন। কথা পৃষ্ঠে তো কথা আছে। আসলে এই ফেসিস্ট তকমা দেয়া জামাতকে নিষিদ্ধ করে যারা আজকে এই ফেসিস্টটা টিকতে পারছে না, এখন রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য ৭১-কে সামনে রেখে যারা এই জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী বা এই ধরনের তকমা দেয়, তারাও আমি মনে করি না যে রাজনৈতিক ময়দানে এই সকল কথা বলে ভালো কিছু করতে পারবে। আজকে পরিসংখ্যানে দেখা গেছে যে, দেখা যায়, আপনারা সবাই জানেন যে রাজাকারের তালিকা হয়েছে, এক দলে আছে হইলো ৮,০০০-৮,০০০-এর উপরে, আরেক দলে আছে হইলো ২,০০০-এর উপরে, জামাতে ইসলামে আছে হইলো ৩৭ জন। তাইলে যাদেরকে আজকে স্বাধীনতা বিরোধী, যাদেরকে আজকে এই সকল তকমা লাগাইয়া এই সন্ত্রাসী বানাইয়া রাজাকার বইলা, রক কাটা বইলা পিছনে রাখার জন্য এতদিন চেষ্টা করা হয়েছে, তারাই দেখা যায় এখন মানুষের এইরকম ভাবে গ্রহণ করে নিছে যে এটা বলার অপেক্ষা রাখে না। মানুষ এখন বুঝা গেছে যে আসলে এই সকল কিছু বইলা এই মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি বইলা মানুষকে আর দাবাইয়া রাখার কোনো সুযোগ নাই। আসলে কোরআনে এই সকল বিষয়গুলি আসছে, বিস্তারিত ভাবে আসছে, যে আল্লাহ পাক মানুষকে এই বলছে, আল্লাহ পাক সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে হুজুরদেরকে নিয়ে বলছি, এনে বলা হয়েছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জিন এবং মানুষ জাতির একটা বড় অংশকে শুধুমাত্র জাহান্নামের জন্য বানাইছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি দিল দিছি, তা দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিছি, তা দিয়ে তারা সত্যটাকে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিছি, তা দিয়ে তারা সত্যকে শোনার চেষ্টা করে না। উলাইকা কাল আনাম, তারা জন্তু জানোয়ারের মতো। বালহুম আদাল্লু, তার চেয়েও খারাপ। উলাইকামুল গাফেলুন, তারা হলো গাফেল। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা। এটা সেই কোরআনের কথা, জালিকাল কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো মিথ্যা নাই। আজকে এগুলি চর্চা করা উচিত, দেখা উচিত, বোঝা উচিত যে আসলে এই সকল তকমা দিয়া যেখানে যাইতো সেখানে বলতো যে খালি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, সপক্ষে শক্তি, সপক্ষে শক্তি। এখন এরকম একটা অবস্থা হয়েছে, তাদের একেবারে মুতা সহ উল্টায় এনে ফেলাই দিছে আরেক দেশ। এখন যারাই এই সকল বিষয় নিয়ে আবার এইগুলি বইলা বইলা এইরকম নিজের শক্তি সঞ্চারের চেষ্টা করবে, মানুষ তাদেরকেও ওই রকম ভাবে প্রতিহত করবে। এই কথা আমি বলতে চাই। আসলে কোরআনের দিকে আসি, আমরা মুসলমান, আমরা কোরআনের দাওয়াত দেই। আপনাকে এই কথাই বলছি যে আসল কোরআনের পথে আসি, আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করি। হর হালতে আমরা এই একই দাওয়াত দেওয়া যাবে, কালামের দাওয়াত। আমরা আল্লাহর দাসত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য চেষ্টা করি, কথা ও কাজের গরমিল পরিহার করার জন্য চেষ্টা করি। আর
আর একটা কথা হইলো, সৎ যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করি, সেই লক্ষ্যে মানুষকে প্রতিষ্ঠিত করি, সেই লক্ষ্যে মানুষকে দাওয়াত দেই, তারবিয়া দেই, মানুষ যাতে এই কোরআনকে বুঝে, কোরআন মারে, কোরআনের শাসন বাস্তবায়নের জন্য চেষ্টা করে। আসুন আমরা ওই সকল তকমা বাদ দিয়া আল্লাহর জমিনে এই কোরআনের শাসন কায়েম করি। আর এই রক কাটা, সন্ত্রাস, এইগুলি মানুষ আর এই এই যে যে এই খাদ্য আর খাবে না। আমি মবিন ভাইয়ের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আমরা হোসেনপুরে এইগুলি না বইলা যেখানের কথা সেখানে থাক। আসলে আমার নেতৃবৃন্দ এই ধরনের কথা বলতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ একটা আদর্শ নিয়ে তারা চলে, খামখেয়ালি কথাবার্তা তারা কখনো বলে না। অতএব আসুন আমরা এই হোসেনপুরটাকে সুন্দরভাবে গড়ার জন্য চেষ্টা করি, কথা এবং কাজে এক হই এবং সৎ এবং যোগ্য লোকের শাসন কায়েম করি। এই আশা প্রত্যাশা রেখে আমি আবার আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। জি জি, আপনি সুন্দর বলেছেন সম্মানিত অতিথি জনাব আজহারুল ইসলাম সাহেব, তিনি সুন্দর কথা বলেছেন। আমরা পরবর্তীতে অতিথির কাছে যাব, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি কারিমুল্লাহ সাহেবের কাছে যাব, হোসেনপুর শাখার। জি কারিমুল্লাহ সাহেব, আমরা শুনছি, আমরা দেখছি জামাতে ইসলাম এবং ইসলামী যে বিএনপির সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। আসলে বাংলাদেশে এরকম দূরত্ব সৃষ্টি হলে আসলে জনগণের কতটুকু ফায়দা হবে, এবং আপনাদের দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হলে রাজনৈতিকভাবে আহ, কতটুকু বাংলাদেশের জনগণ উপকৃত হতে পারবে? আমার কথা কি আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? জি জি জি, আপনি বলুন। প্রথম প্রথম যখন শুরুতেই বক্তব্য দিয়েছিলাম, তখন সাংগঠনিক কথাগুলি তুলে ধরছি এবং হোসেনপুরের কিছু দিক, আমাদের সৌন্দর্য বিষয়গুলো উপস্থাপনা করছি। তো ওই পর্যন্ত আমি কারো প্রতিপক্ষ ছিলাম না, কিন্তু দ্বিতীয় স্টেপে এসে এখন যদি কথা বলি, আমাকে যে টপিকটা দিতেন বিএনপি এবং জামাত নিয়ে, এখন কথা বললে হয়তো কোনো একটা পক্ষ বা পক্ষপাতিত্ব অনেকেই ট্যাগ দিতে পারে, কিন্তু বাস্তবতার নিরিখে যদি কথা বললে তো অবশ্যই পক্ষ বিপক্ষে যাবে। পক্ষ বিপক্ষ অবশ্যই যাবে, এই জন্য তো কথা বলতে হবে, চুপ থাকা তো সম্ভব না। কারণ যেহেতু আমরা বসছি, যদি আমাদের তর্ক বিতর্কের মধ্য দিয়ে যদি হোসেনপুরের জন্য কল্যাণমূলক কিছু থাকে, এটা হোসেনপুরের জন্য ভালো, হোসেনপুরবাসী এই মেসেজটা পাবে। আর যদি আমাদের মধ্য দিয়ে উশৃঙ্খল বা একটা মেসেজ আছে যে আসলে আমরাও এটা করতে চাই যা বিগত হয়েছে, তাহলে হোসেনপুরবাসী এটাও জানতে পারবে। সেই হিসাবে আমি যেই কথাটা শুরু করতে চাই, এটা হলো রাজনীতির একটা সংজ্ঞা। এটা গ্রামের মানুষ বলে যে রাজনীতির নাকি কোনো শেষ নাই। রাজনীতির শেষ সীমানা বা শেষ যে লাইন বা অক্ষর আজও পর্যন্ত কেউ ধরতে পারছে আমার কাছে মনে হয় না। যদি ধরতে পারতো, তাহলে বাংলাদেশে যে রাজনীতি হচ্ছে, দল নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, মানে আমার পক্ষে থাকলেই সে জামানার কুতুব, আমার পক্ষে কাজ করলেই যুগের শ্রেষ্ঠ আলেম, আমার পক্ষে কাজ করলেই আমি যার পর নাই খুশি। যদি আমার থেকে বিন্দু পরিমাণ একটু সরে যায়, তাহলে যত ধরনের অপবাদ, যত ধরনের মানে উলঙ্গ করার মতো কথা, সব কথা কিন্তু আমাদের মুখ দিয়ে বের হয়। আমি শুধু একটা কথা বলতে চাই, বাংলাদেশে বিদ্যমান ইসলামিক এবং অন ইসলামিক বলবো না, কারণ এটা তাদের ভিতরেও, বিএনপি যেহেতু একটা বড় সংগঠন, তাদের ভিতরেও ধর্মীয় লোকের একটা অবস্থান আছে এবং তারা একেবারে আওয়ামী লীগের মতো আগাগোড়া মানে আবু জাহেলের ভূমিকায় না। সেই হিসাবে আমি যেটা বলতে চাই, আওয়ামী লীগ এই দেশে আবার আসবে এবং একটা অপশন আছে, সেটা হলো যদি জামাতে ইসলাম এবং বিএনপির মধ্য দিয়ে এক ধরনের অরাজকতা সৃষ্টি করাইতে পারে। তারাই আশায় আছে যে একটা অরাজকতা হোক আর যুগ বুঝে আমরা খুব দিব। এই জন্য আমার মানে ডাইরেক্ট বক্তব্য হলো যে আমরা যদি
24-এর স্পিডকে ধারণ, 24-এর মানুষের আকাঙ্ক্ষাকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই, তাহলে অনেকগুলো বিষয় আমাদেরকে মাইনাস করতে হবে। এবং দেশের মানুষের জন্য আগে একটা পরিবার ছিলাম, এই পরিবারের জায়গা থেকে আমরা অবশ্যই কাজ করতে হবে, নতবা আবার আওয়ামী লীগ কারো না কারো হাত ধরে বাংলাদেশে আসবে। এবং যদি আসে তাহলে এই যে আমরা যারা এখানে বসে আছি, আমরা তো হোসেনপুর উপজেলার দায়িত্বশীল, গোটা বাংলাদেশের ছোট থেকে ছোট, বড় থেকে বড় দায়িত্বশীলরা সেদিন আর ছাড় পাবে না। এই জন্য আমি বলবো যে সবাই সবার জায়গা থেকে সংযত থাকি। বিশেষ করে হোসেনপুর রাজনীতি নিয়ে আমরা আমাদের যে চিন্তা চেতনা, আমি এক্ষেত্রে একমত যে আমরা হোসেনপুরটা আমরা যে কোনো মূল্যে আমরা হোসেনপুরকে আমরা সাজাবো, আমাদের বাপ দাদারা যেখানে রেখে এসেছিলেন ওই জায়গা থেকে আমরা ইনশাল্লাহ আবার এই জায়গাটাকে আমরা সুন্দর করার চেষ্টা করবো। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি জি, সুন্দর এই পর্যন্ত বিশ্লেষণ আবার করেছেন এবং জি, আপনি সুন্দর বলেছেন। আমরা আমরা বিএনপির আহ্বায়ক জনাব জহুরুল ইসলাম মুবিন সাহেবের কাছে যাব, হোসেনপুর উপজেলা শাখার আহ্বায়ক, ওনার কাছে যাব। জি, আপনি বলেছেন যে আমরা দেখছি যে আপনাদের মধ্যে যে বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের দ্বন্দ্বের সৃষ্টি এবং দূরত্ব সৃষ্টি হয়েছে। আসলে আমরা আ তৃণমূল পর্যায়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই এবং আ তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকতে হলে আপনারা সব দলকে নিয়ে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারেন? আপনি যদি একটু বিশ্লেষণ করে বলতেন। সবাইকে নিয়ে হোসেনপুর উপজেলার যারা আছেন নেতৃবৃন্দ সবাইকে নিয়ে কিভাবে চলা যায়? আপনি যদি একটু বলেন বিশ্লেষণ ধন্যবাদ। করে। আসলে আমরা হোসেনপুর কিন্তু সব দলেই, আওয়ামী লীগ ফেসিস্ট বাদে সকলেই কিন্তু আমরা মিলেমিশে আছি। কিন্তু প্রশ্ন আসছে যেহেতু আমাদের জামাতের সেক্রেটারি সাহেব যেহেতু কথা তুলেছিলেন, তাদের জবাব আমাকে দিতে হয়েছে যে আসলে বাংলাদেশে 71 সন নয়, শুধু অতীত ইতিহাস দেখেন, সেখানেও উনাদের যে জামাতের মৌদুদি সাহেবের, উনাকেও ফলো করেন। উনি শুধু ইন্ডিয়া থেকে তখন পাকিস্তানের বিরোধী ছিল, ইন্ডিয়ার পক্ষে ছিল, পরবর্তীতে পাকিস্তানের পক্ষে গেছেন, বাংলাদেশের বিরোধী ছিল। এইটাই কিন্তু বাস্তব। এবং আমরা কিন্তু তারপরেও আমাদের সঙ্গে কিন্তু ওনারা বিগত 2 বছর আগে, 3 বছর আগে ওনারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা কিন্তু ওই ঐক্যবদ্ধভাবে আমাদের 18 দল বলেন আর পরবর্তীতে 14 দল বলেন, আমরা কিন্তু ঐক্য ছিলাম। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েম করার সুযোগ দিয়েছিল বিসমিল্লাহ বলে। জি, আমি আপনার কাছে এবং একটি প্রশ্ন রাখতে চাই। জি, আমি একটা প্রশ্ন রাখতে চাই। জি, আর জামাতে ইসলামী কি আপনারা দেশ বিরোধী বলছেন, স্বাধীনতা বিরোধী বলছেন, বেশ। কিন্তু আপনার জামাতে ইসলামী কি আপনাদের চেয়ারপারসন 2001 সালে 2 জন মন্ত্রী কিন্তু তাদেরকে দিয়েছিলেন। আমি এই কথাই কেন বলতে চাচ্ছি। আপনারা জি, জি, জি বলুন। আমরা কিন্তু উনাদেরকে ছেড়ে যায় নাই, উনারা আমাদেরকে ছেড়ে গেছেন উনাদের অতীত ইতিহাসকে ফলো করার জন্য। কারণ উনারা সবসময় ক্ষমতা লোভী। ক্ষমতা লোভী কেন বললাম, সেটা হলো এই দেখেন 24-এ 5ই আগস্টের পরে উনারা মাথা ছাড়া দিছে। এতদিন কোথায় ছিলেন? বিগত 4-5 বছর তো আপনাদের কোনো আন্দোলন সংগ্রামে আপনাদেরকে দেখি নাই। আপনারা তখন কোথায় ছিলেন? কার সঙ্গে গাপ্তি মেরেছিলেন? আসেন, তখন কিন্তু হেফাজত মাঠে ছিল, অন্যান্য ইসলামী ছোট ছোট দলগুলা মাঠে ছিল, কিন্তু জামাত কোথায় ছিল? প্রশ্ন আমার এক। দ্বিতীয়ত হলো, আজকে দেখেন, আমি হোসেনপুরকে আগেই বলেছি, হোসেনপুর আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সকলে মিলে সুন্দর পরিবেশে একটি রাজনীতি করে যাচ্ছি এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি যে সকলকে নিয়ে সুন্দর পরিবেশে হোসেনপুর আগামী দিন যে বুঝতে পারবে যে আসলে কারা
এই বিগত দিন আপনার এই হুসেনপুরকে নিয়ে চিন্তা ভাবনা করেছে, এই ফেসিস্টকে নিয়ে কথা উঠেছে, উনি তুলেছেন এবং উনাদের নেতারা অলরেডি ঘোষণা দিয়েছেন যে প্রয়োজন বোধে আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করে আমরা আগামী নির্বাচনে যাব। এবং উনারা এই ফেসিস্টের সঙ্গে দেখেন এখনো উনাদের বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু জামাতে এখন আছেন, আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আমরা কিন্তু হুসেনপুরের সাথে আমরা আবারও বলতেছি, হুসেনপুরটা চাই মাদক মুক্ত একটা সমাজ হোক, সন্ত্রাস মুক্ত, এবং এখানে সবচেয়ে বড় যে জিনিস চাঁদা মুক্ত হোক এবং বেকারত্বমূলক এখানে আমরা একটা সমাজ গঠন হোক, সকলের মধ্যে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক গড়ে উঠুক। এইটা হুসেনপুর কেন্দ্রিক আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। আমরা আমাদের ভালোবাসা দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলছেন সকল দলের সঙ্গে আমরা সুন্দর সুসম্পর্ক রেখে জনগণের কাছে ভোট চাওয়ার জন্য আমরা সেই চেষ্টাই করতেছি। কিন্তু প্রশ্ন যেহেতু বলেছেন উনি, সেহেতু আমি উনাকে সেই উত্তর দিতে বাধ্য হয়েছি যে উনাদের দলের তো যিনি প্রতিষ্ঠা দেখেই তো উনারা বেইমানি করে আসতেছেন, সেহেতু আমাদের সঙ্গেও এখন আগামী দিন আমরা সুন্দর পরিবেশে হুসেনপুরটাকে গঠন করতে চাই। সকল দলেইকে নিয়ে আমরা যে আমরা যেহেতু বাংলাদেশে বর্তমান সর্ববৃহৎ দল, ও আমরা স্বাধীনতার পর থেকে আমরা ছিলাম, যেহেতু আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, আমাদের যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ পেয়েছি। আমরা আবার নতুন করে বিগত 16 বছর আমরা যুদ্ধ করে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যুদ্ধ করে আমাদেরকে এই 16 বছর আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই, রাস্তাঘাটে ঘুমাইতে পারি নাই, সেই আন্দোলন সংগ্রাম করে আমরা 5ই আগস্ট আমরা সৃষ্টি পেয়েছি। 5ই আগস্ট একদিনের সৃষ্টি নয়, এক মাসের সৃষ্টি নয়। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের অক্লান্ত পরিশ্রম, উনার নির্দেশে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা ছোট ছোট ইসলামী দলগুলাকে নিয়ে আমরা মাঠে কাজ করেছি। আমরা সেহেতু আমাদের সঙ্গে মামুনুল হক সাহেব সবসময় আমাদের সঙ্গে ছিলেন, এখনো আছেন। এরকম ছোট ছোট দল আমাদের সঙ্গে সবসময় ছিলেন। কিন্তু জামাত আমাদেরকে ছেড়ে চলে গেছেন উনাদের স্বার্থ হাসিলের জন্য, সেটা আমাদের দুঃখজনক নয়। বরং আমরা মনে করি এরকম দল আমাদের কাছ থেকে দূরে সরে গেলে আমরা বরং মনে করি যে দেশটা আমরা সুন্দর একটি সমাজ গঠন করতে পারবো। এই যারা বিশ্বাসঘাতক, যাদের কোনো মুখে এক কথা অন্তরে আরেক কথা, তাদেরকে নিয়ে একসঙ্গে সমাজ গঠন করা যায় না। তারই ধারাবাহিকতায় আমি উনাকে উত্তর দিয়েছি। কিন্তু আমাদের হুসেনপুরে আমি আবারও বলতেছি, এই উত্তর আমি উনাদের নেতা দেখিয়ে দিয়েছি। উনারা আমরা যারা এখানে হুসেনপুরে বিভিন্ন দলের আছি, আমরা সকলে মিলেই হুসেনপুরটাকে ভালোবাসি, সকলেই চাই হুসেনপুরের উন্নয়ন হোক। হুসেনপুর তথা কিশোরগঞ্জ অবহেলিত। অনেক আমার ভাই বলেছেন যে আসলে কিশোরগঞ্জ সবচেয়ে অবহেলিত, আমাদের হুসেনপুরে আমরা সবচেয়ে অবহেলিত। আমরা চাই এই হুসেনপুরটা আগামী দিন, আমরা আশা রাখি ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে একটি দেশ গঠন হবে, যে দেশে সকল দলের অংশগ্রহণ, সকলেই এই সরকারে অংশগ্রহণ থাকবে। তারই মাধ্যমে একটি সরকার হলে আমরা আগামী দিন যাতে হুসেনপুর, শুধু হুসেনপুর নয়, কিশোরগঞ্জের জেলা সহ সারা বাংলাদেশের যাতে বেকারত্ব দূর হয়, আমরা ভাতের অধিকার পাই, আমরা চিকিৎসা অধিকার পাই, এবং যে ভোটের জন্য আমরা যুদ্ধ করেছিলাম বিগত 16 বছর, সেই ভোট যাতে একটি গণতন্ত্রের মাধ্যমে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জাতীয় নির্বাচন, সেটা যাতে একটি সুন্দর পরিবেশে নির্বাচন আগামী দিন হয়, তারই ধারাবাহিকতা আমরা যুদ্ধ করেছি। এবং আমরা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান এবং বেকারত্ব দূরের লক্ষ্যে আমাদের নেতা নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে। সেহেতু আমরা সকল রাজনৈতিক দলকে আমরা একত্রে নিয়েই
আমরা কাজ করে যাব। শুধু আমরা জি জামাতের সঙ্গে আমরা এখন দ্বিমত, যেহেতু জামাতের মুখে এক কথা অন্তরে আরেক কথা, তাদের এই বিরোধিতার কারণে যেমন আমাদের হাত পাকা এই দু একটি দল আছে যাদের সঙ্গে আমাদের এখন আপনার অন্তরের সঙ্গে মিল মহব্বত কম। বলেন জি কি প্রশ্ন পরবর্তীতে আবার করেছিলেন? মিলে যাবেন। জি 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 আপনি আপনি সুন্দর বলেছেন। আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবার আসবো। জি মৌলানা আবুল কালাম ফারুকী আমার কথা শুনতে আমি পাচ্ছেন? শেষ করে দেই, আমার কথা জি জি শেষ আপনি করে শেষ দেই। করেন। আমি শেষ করে দেই, জি পরে ওনারা আপনি ওনাদের বক্তব্য দিক। আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আমাকে 1 মিনিট সময় দেন, আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আমি আসলে জি জি সকলকে নিয়ে চাই, আমাদের যারা এখানে ইসলামী মনা দল, বাংলাদেশ জি আপনি জাতীয়তাবাদী দল বিএনপি, এই ইসলামী মনা যারা লেবাস দিয়ে ইসলামী মনা বলে, আমরা তা বিশ্বাসী নয়। আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ইসলামী দল মনা, এবং সেই দলের সঙ্গে এখনো সর্ববৃহৎ দেখেন ছোট ছোট দলগুলা সকলে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আছে। আমরা সবসময় ইসলামকে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। তাই আমাদের মুখে এক কথা অন্তরে আরেক কথা নয়। উনারা কখনো আমাদের নবী রাসূলের বিরোধিতা করেছেন। উনাদের দলের যিনি জন্মদাতা প্রতিষ্ঠাতা ছিলেন মওদুদী সাহেবরা, তাদের আদর্শ ছিল একটা, সেহেতু আমাদের সঙ্গে সেই আদর্শে মিল নেই, তাই উনার বিরোধিতা করাটাই উনাদের স্বাভাবিক। সেহেতু আমরা সুন্দর পরিবেশে হোসেনপুর রাজনীতি করতেছি। আমাদের যারা আজকে আমরা এই 4 জন একত্রিত হয়েছি, সকলেইকে সাথে আমাদের সম্মানজনক শ্রদ্ধাভাজনজনক সম্পর্ক। সকলকেই আমরা যখন একসঙ্গে বসি, আমাদের সম্পর্ক আত্মার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। কিন্তু দলীয় দৃষ্টিতে আমি উত্তরগুলা দিয়েছি জামাতের কার্যকলাপের কারণে। সেহেতু আমি আশা করব এই হোসেনপুর উপজেলাবাসী আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে আগামী দিন একটি সুন্দর সরকার গঠন করার সুযোগ দিবে, সেই আশা প্রত্যাশা রেখে আমি জি জি আমার বক্তব্য সম্মানিত এখানেই। অতিথি, সম্মানিত অতিথি, আমরা যদি আর একটু সময় দেন আমাদের সঙ্গে থাকেন, আমরা একটু শুনি। জামাত ইসলামের কাছে আপনি একটু প্রশ্ন রেখেছিলেন যে বিগত 5 বছর আপনারা কোথায় ছিলেন, জামাত কোথায় কি করেছে, হোসেনপুরে কি করেছে, আমরা একটু সেক্রেটারি সাহেবের কাছে আমরা জানতে চাইবো। মাওলানা আমি আবুল কালাম বলবো ফারুকী আপনাকে শর্টকাট, একটু দুঃখ প্রকাশ শর্টকাট করছি। শেষ করেন, 11টা বাজে যাচ্ছে। হ্যাঁ, জি 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 শর্ট টাইমে আমরা সকলকে 2 জি জি মিনিট করে সময় দেন, 2 মিনিট করে আমরা জি সকলেই আপনাদের শেষ করি। আপনাদেরকে আপনাদেরকে এভাবে তো একত্রিত পাওয়া যায় না সাধারণত। এটা তো একটা না, সৌভাগ্যের বিষয় বুঝতে আমাদের পারছি, বুঝতে হোসেনপুরবাসী, পারছি। আপনাদের আপনাদের হোসেনপুরবাসী যারা সবাই দেখছে এবং আপনারা আপনাদের কথাগুলো না না, বলছেন, ঠিক সবাই আছে, জি শুনছে। জি জি যে জন্য দুঃখ প্রকাশ করছি যে যে একটু সময় বেশি হয়, একটু সাথে থাকবেন। জি জি জি। আমরা সেক্রেটারির কাছে জানতে চাইবো। জি উম, আপনারা কোথায় ছিলেন বিগত 5 বছর? আসলে আপনার হোসেনপুরে কিরকম আন্দোলন করেছেন এবং কোথায় ছিলেন আপনারা একটু যদি বলতেন। জি, জামাতে ইসলামের হোসেনপুর শাখার তো সেক্রেটারি আজহারুল ইসলাম সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমার কথা শোনা জি, যাচ্ছে? জি আমি জি শুনতে পাচ্ছি। আপনি একটু আমার বলুন। কথা শোনা যাচ্ছে? জি জি, জি জি জি। শুনতে পাচ্ছি। আহ, আসলে বিগত সময় কোথায় ছিলাম এটা তো বলা আসলে আমার সাথে আমার সম্মানিত এই আহ্বায়ক বিএনপির নবী শহীদ আলমগীর, আমরা 17 বছর মাঠে ছিলাম না, ওনারাই ছিলেন। আমরা তো এটা আসলে কি বলবো, দেখা যায় যে আমরা 11 জন নেতা, জানেনই আপনারা, তাদেরকে ফাঁসিতে এবং জেলখানায় কিলিং মিশনের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী চাকরিচ্যুত হয়েছে, হাজার হাজার নেতাকর্মী আমাদের পঙ্গুত্ব ভরণ করেছে, হাত পা চোখ খাড়া হয়েছে। এই বিষয়টা হয়তো উনি জানেন না। না, আমি একটা কথা আমরা বলি, কোথায় 1টা ছিলাম, মিনিট। আমরা তো আমি ছিলাম। আপনাকে মুরব্বী, আমাদের জামাতের সেক্রেটারি সাহেবকে 1 মিনিট জি আমি একটা কথা বলতেছি। জি আমরা আপনাদের কথা 100 বার মানি। আমাদের এই বিগত জালেম সরকার আপনাদের উপরে, আমাদের উপরে, সকলের উপরে যে জালেম, যে অত্যাচার করেছে,
আমার কিন্তু time দেন, আবার আপনি আপনারা বলবেন। এখন কি করে আবার বলবেন এই কথা বলতেছি এখন, আপনি শুনুন। এই অত্যাচারী সরকারের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন করার পরিকল্পনা কিভাবে আপনাদের মধ্যে আসে? যারা জি, সম্মানিত আপনাদের অতিথি, আপনার সবচেয়ে কথা দলের শুনবো আমরা। বড় আমরা সিনিয়র জামাত ইসলামী নেতৃবৃন্দ সেক্রেটারির থেকে কাছে আগে শুনি হত্যা কথাগুলো। করেছে এবং জি, আপনাদের উপরে অনেক এই জুলুম এখানে অত্যাচার সবচেয়ে হয়েছে। যে কথাটা বলতেছেন, সম্মানিত অতিথি, আমরা আগে সেক্রেটারি সাহেবের হিসাবে কথাগুলো, আমরা উত্তরগুলো শুনি। জি, আপনি বলুন, 2 মিনিট বলুন। এই ধরনের কোন ধ্যান বা এই ধরনের কোন খবর আমি অদ্যাবধি শুনি নাই। আপনি যদি বলার কারণে বলে থাকেন, সেটা আমার বোধগম্য নয়। আমি গত 17 জি, বছরের কথা বললাম। আরেকটা কথা হইলো যে আমরা যখন 1991 সন, 2001 সন এই সকল নির্বাচনে আপনাদেরকে নিঃশর্তভাবে সাপোর্ট করেছি, তখন আমরা ছিলাম ভালো। এখন আপনারাই আমাদেরকে বলতেছেন যে এরা এই থাকলে, যে সাথে থাকলে সঙ্গী, সাথে না থাকলে হয়ে যায় জঙ্গি। হ্যাঁ, এটা একটা অবিশ্বাস্য কথা। তো এটা আর আমি কি বলবো? সাথে থাকলে তো আপনারা আমরা জি, পছন্দ করছেন, এই ধরনের কোনো জি, কথা কোনোদিন বলেন নাই। এ হতে হবে যে আমরা জি, এই সেক্রেটারি সাহেব, আপনি, হয়ে গেছি, অপরাধী হয়ে গেছি, সেইটার বিচার সেক্রেটারি আপনি সাহেব, আপনাদের আমরা করবেন। আপনার আগে কাছে মানুষ প্রশ্ন নেতৃত্ব যারা রাখতে চাই। দিয়েছিলেন, জি, আপনাদের যে জি, সনের কথা আপনারা বলেছেন, একটু, 91 আর 2001-এর ওই সময় যারা শুনতে হবে। জামাতের যদি নেতৃত্ব তর্ক দিত করি আমাদের তাদের অনেক মধ্যে কিছু। কিছুটা আদর্শ রেখে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সম্মানিত আপনাদের অতিথিবৃন্দ, মধ্যে আমরা যদি তর্কে এখন যাই, মুখের কথা তর্কে তো অনেক দূর আর যাওয়া যাবে। অন্তরের কথা মিল নাই আপনাদের মধ্যে। তখন আমরা সম্মানিত অতিথি, বারবার তর্কে গেলে তো অনেক দূর যাওয়া যাবে, কিন্তু তর্ক আমরা না করে আমাদের উত্তরগুলো জি আসুক, আমরা শুনি। জি জি, বলেন বলেন বলেন। বারবারই পিছনে পড়ে রয়েছে, কোনো আন্দোলনে কোনো ডাকে তারা সাড়া দেয় নাই, যার কারণে এরকম একটা বলবো যে মন কষাকষি সৃষ্টি হয়েছে। এই 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 জোট ভেঙে গেছে। তো এটার জন্য যে আপনি এককভাবে দুষতেছেন, আমরাও হয়ে যে নির্বিচারে অত্যাচার অবিচার চলছে, তার জন্য আমরা বারবার আন্দোলন করছি। প্রতিটা পদক্ষেপে আমরা এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করছি, কিন্তু আপনারা জোটে জি, থেকে আমাদের ডাকে সাড়া দেন না, যার কারণে এই জামাত জোটের ইসলামী অবস্থা সেক্রেটারি সাহেব, আপনি যার আমার কারণে কথা একটু বিগত শুনতে পাচ্ছেন? 5-7 বছর আপনার আন্দোলন সংগ্রামে আর আসেন নাই, মানে জি, আন্দোলন সংগ্রামে আমরা আন্দোলন অবশ্যই ছিলাম। সংগ্রাম। আন্দোলন সংগ্রামে অবশ্যই ছিলাম, হয়তো সেটা আপনার আপনার নজরে আসে নাই, আপনি জানেন নাই, বিভিন্ন ব্যস্ততার মধ্যে আপনি ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার ভিতরে রয়েছেন, বিভিন্ন ইয়েতে রয়েছেন, অসুস্থতা রয়েছেন, হয়তো আপনি জানেন না। কিন্তু আসলে আমরা সব আন্দোলনেই অংশগ্রহণ করছি ব্যাপক হারে, যেটা বলার অপেক্ষা রাখে না। আমরা প্রোগ্রাম হাঁটতে হাঁটতে, রাস্তায় রাস্তায়, জঙ্গলে জঙ্গলে, প্রতিটা কোনায় কোনায় আমরা আমাদের প্রোগ্রাম চালিয়ে গেছি। ওই যে, জি, সম্মানিত অতিথি, কিন্তু সেক্রেটারি সাহেব, আমার প্রশ্নটা আপনি বলুন। যেমন এই সময় যদি জহির ইসলাম মবিন সাহেবকে যে আমি একটু অনুরোধ করছি, আপনি একটু কথা একটু রাখবেন, আমি ওনার কাছ থেকে উত্তরটি জানতে চাই। আপনি আপনার প্রশ্নটা আমরা করছি ওনাকে। আসলে হুসেনপুরে বিগত সময়ে আপনি কিভাবে আন্দোলন করেছেন একটু যদি বলেন আমাদের অতিথির উদ্দেশ্যে এবং বিগত সারা দেশবাসীর উদ্দেশ্যে। প্রোগ্রামগুলি আমরা চালিয়ে গেছি, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি অন্য নামে, বুঝলেন। এই অবস্থায় আমরা চালিয়ে গেছি, আমাদের আভ্যন্তরীণ যে প্রোগ্রামগুলি ছিল এইগুলি করেছি, বাইরে তো বের হয়ে গেছে না। তারপরে উনার আমরা কথাই উনার কথাই আমি উত্তরটা দিয়ে দেই, ফাঁক দিয়ে ভুলে যাব। জি, অন্য অন্য নামে করেছে, কাপড়ে তোল দিয়ে করেছে। উনারা উনাদের না, ইতিহাস, উনাদের দলের প্রতিষ্ঠাতা যে জামাতে ইসলামী, না, না, সেটা দিয়ে করতে সম্মানিত পারে অতিথি, নাই। উনাদের সম্মানিত অতিথি, ব্যর্থতা হলো সেটাই সবচেয়ে বড়। সেটা আগামী সম্মানিত অতিথি, জাতীয় নির্বাচনে জনগণ প্রমাণ করে দিবে যে এই বেঈমানদের জায়গা এই মাঠে হবে না। সম্মানিত অতিথি, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, উনি বোঝাতে চাচ্ছেন যে সেই সময় তাদের দলের অবস্থা একেবারেই খারাপ ছিল। আওয়ামী লীগের সময় উনারা বেশ নির্যাতিত ছিলেন, সামনে আসতে পারেননি এবং তাদের আমরা যেই, প্রোগ্রাম চালিয়ে গেছি, করে গেছি, এটা সবসময় রয়েছে। আপনি যেসব কথাবার্তা বলেন, অসাংগঠনিক কথাবার্তা, সেটার সাথে আমি আপনার পাল্টা কথা বলতে চাই না। আপনি একজন পার্টির প্রধান হিসাবে, এই আহ্বায়ক হিসাবে আপনার আমি এইসব কথা বলে ছোট করতে চাই না। আপনাকে জি, আপনার কথা বলার জন্য ধন্যবাদ। আর আমরা আমাদের কর্মকাণ্ড যা ছিল, সার্কুলারে যা ছিল, সবকিছু সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আমরা হর হালতে চেষ্টা করেছি। ইনশাল্লাহ সেই চেষ্টার বদলতেই আমাদের দল আজকে এই দ্বার গোড়ায় গিয়ে পড়ছে, এতটুকু অগ্রগতি ঘটছে। আপনি নিজেই দেখতে পাইতেছেন যে এই জামাতের অবস্থান আগে কোথায় ছিল, বর্তমানে কোথায় আছে।
এটা আপনার নিজের চোখেই দেখা। আপনার তো যে আপনি বুদ্ধি আপনারা দুজন বলেছেন, অসংখ্য সুন্দর বলেছেন। সম্মানিত অতিথি, আপনারা সুন্দর বলেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অতিথির কাছে মাওলানা আবুল কালাম সাহেবের আপনি কাছে যেতে চাই। আপনার কথাগুলো আপনারা সুন্দর বলেছেন। আসলে আসলে যে কথাগুলি আনছেন ওটার সাথে আমাদের দলীয় কোনো সম্পর্ক নাই, বুঝলেন? আপনার কথা আপনি বলতেই পারেন। এতদিন জি, আমরা জি। সাথে ছিলাম, আপনারা ভালোবাসছেন, এখন হয়তো একটু দূরত্ব ঘটছে। জি, সেক্রেটারি সাহেব, এটা কিছুটা জনাব গ্যাপ হয়েছে। আল্লাহ সেক্রেটারি সাহেব, আপনি আমার সাথে ভাই ভাই করে সম্পর্ক গড়ে দেবে, এটা বলার অপেক্ষা রাখে না। সবকিছুর জি, মালিক হলেন এখন আল্লাহ। যেহেতু এটার উপরে বিশ্বাসটা কি? ইনশাআল্লাহ আমরা সামনের দিকে জি, সেক্রেটারি সাহেব, আমরা শেষ করব 2 মিনিট আপনার কাছে, পরবর্তীতে 2 মিনিটের জন্য আপনার কাছে আসবো। হোসেনপুরকে একটা আদর্শ উপজেলা হিসেবে আমরা এগিয়ে নিয়ে যাবো। আমি আবার আমার কথা শেষ করছি। জি, জি। আমরা আপনাদের কাছে জি, শেষমেশে 2 মিনিটের জন্য শেষে আসবো। আমরা ফারুকী সাহেবের কাছ থেকে আমি একটু জানতে চাই যে, ফারুকী সাহেব আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি। জি, আপনি তো দেখছেন যে জামাতে ইসলাম এবং বিএনপির মধ্যে বেশ একরকম বেশ দূরত্ব সৃষ্টি হয়েছে। আমাদের তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে সব জায়গাতে এইরকম অবস্থা। আসলে সমস্ত দল ঐক্যবদ্ধ হতে হলে, আমাদের তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ হতে কি প্রয়োজন আপনি মনে করেন? যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর এখানে বিস্তারিত ভাবে দেওয়া সম্ভব নয়। একটা কথা, আমরা নিজস্ব গতিতে চলি। আমি আগেও বলেছি যে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ বন্ধন বা যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধটুকু আমরা বজায় রেখে চলার জন্য চেষ্টা করব। প্রত্যেকেই প্রত্যেকের আঙ্গিকে, প্রত্যেকের অবস্থান থেকেই আসলে মূলত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন। হয়তো কেউ বেশি করেছেন, হয়তো কেউ কম করেছেন, কিন্তু করেন নাই এমন নয়। আপনি একটু দেখেন এই ফ্যাসিস্টের জেলখানার মধ্যে জনাব তারেক রহমান সাহেবকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। আমাদের তারেক রহমান নয়, জামাতে আমার ইসলামীরও কথা কিন্তু বলতে অনেক দেন, নেতাকর্মী। জি, কথা বলতে দেন। জনাব উনাকে তারেক কথা বলার রহমানকে সুযোগ দেন না। কি পরিমাণ ওনাকে টর্চারিং করা হয়েছে। আপনি চিন্তা করেন, একজন, আমি বলবো বেগম খালেদা জিয়া বাংলাদেশের শ্রেষ্ঠ একজন প্রধানমন্ত্রী। বলে কেন? উনি দেশ ত্যাগ করেন নাই, ফ্যাসিস্টের মতন পলায় যান নাই। ফ্যাসিস্টেরা যে বলতো যে আমরা পলায় যাব, কোথায় যাওয়ার তো জায়গা নাই, পলায় যাব না, বড় গলায় যে বলতো, তারা তো পলায় গেছে। কিন্তু বেগম খালেদা জিয়া নিজের চিকিৎসার জন্য বাহিরে যান নাই, নিজের দেশেই চিকিৎসা করছেন, নিজের দেশে অবস্থান করছেন। উনি যে উদাহরণ পেশ করেছেন, এই উদাহরণ, এরকম উদাহরণ পেশ করা বিরল। আপনি চিন্তা করে দেখেন, স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর হাতে ধরা দিয়া কেউ পাকিস্তানও গেছে, পাকিস্তান জেলখানায় গিয়ে বসে আরামে খাইছে, ফ্যামিলি পালছে। আমি কেউ নাম বলতে রাজি না, কথাটা বুঝছেন? তো এই জন্য আমরা হয়তো এইটা ওনারা করছে। তবে এই যে জামাতে ইসলাম যেই নেতাগুলা, যেরকম ধরেন দেলোয়ার হোসেন সাঈদী, সর্বজন একজন ব্যক্তি, উনাকে জেলখানায় হত্যা করা হয়েছে। এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের কারণেই তো উনাকে হত্যা করা হয়েছে। আমাদের হেফাজতের জুনায়েদ বাবুনগরীকে হত্যা করা হয়েছে, নূর হুসাইন কাসেমীকে হত্যা করা হয়েছে, আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং আহমদ শফির সেলের মাধ্যমে এমনকি আমার বাসায় পর্যন্ত গাড়ি ফাটাইয়া আমাকে নিয়ে যাওয়ার জন্য, দল বিভক্তি করার জন্য, হেফাজতকে বিভক্তি করিয়া বিলুপ্ত করার জন্য ফ্যাসিস্টরা পর্যন্ত চেষ্টা করছে। কিন্তু আমরা থেমে থাকি না, আমরা আমাদের আঙ্গিকে আমরা আন্দোলন করছি। এমনকি এই যে সাধারণ, আপনারা হয়তো আলেম ওলামাদের অবদানকে যেটা আছে এটা একটু বড় চোখে দেখতে হবে, কারণ আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আন্দোলন করতে গিয়া, আমরা যেমনে আন্দোলন করতে পারি না। এই যে 5ই আগস্টের আগে
প্রায় 70-80 জন উলামায়ে কেরাম কে হত্যা করা হয়েছে। কিসের জন্য? আপনি যাত্রাবাড়ির দিকে তাকায় দেখেন, হাটাজারির দিকে তাকায় দেখেন, সমস্ত মাদ্রাসার ছাত্রগুলা এই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য তারা দাঁড়ায় রয়েছে, তারা নিজের জান দিয়া দিছে। এই জন্য আমি বলবো প্রত্যেকের অবদানকে আমরা স্বীকার করি। আমাদের জাতীয় পর্যায়ের যে লিডারশিপরা আছেন তাদের অবদানকেও আমরা স্বীকার করি, প্রত্যেক দলের অবদানকে আমরা স্বীকার করি। হয়তো একটা বিশাল দল যেরকম বিএনপি বিশাল দল, জামাত ইসলাম বিশাল দল, এরপরে ইসলামী আন্দোলন বিশাল দল, এই ইদানিং আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ খেলাফত আন্দোলন কিন্তু আপনাদের চেয়ে কোনো অংশে কম নাই, মোটামুটি আপনাদের কাছাকাছি যাইতেছে গা। শুধু সেটা আমাদের যে দলের যে আমির, উনার একনিষ্ঠ চেষ্টা এবং ওনার ত্যাগের ফসল। ওই ফ্যাসিস্টরা তো ওনাকে জিরো থেকে হিরো বানায় দিছে, ওনাকে জিরো থেকে হিরো বানায় দিছে জনগণের কাছে। তো সেই জন্য আমি বলবো যে ভাই, অনুরোধ করব, একবার সকলকে অনুরোধ করব, আমরা ব্যক্তিগত পর্যায়ে হয়তো কোনো ব্যক্তি, যেরকম ধরেন বিএনপির আমাদের মহাসচিব মহোদয়, আমি অত্যন্ত সম্মানের সহিত বলবো, উনি এক সময় হয়তো বুঝে বলছে না বুঝে বলছে, বা কোন চান্সে উনি বলছে যে শরিয়া আইন উনি মানে না। এখন এটা নিয়ে যদি আমরা টল করা আরম্ভ করি, হয়তো একজন মানুষ কথার চলে একটা কথা বলেই ফেলতে পারে, কিন্তু এইটাকে নিয়ে আমরা বেশি উপরের দিকে না যাই। এরকম জামাত ইসলামের কোন নেতা যদি বইলা ফেলায় যে ফ্যাসিস্টের সাথে আমরা নির্বাচন করবে, ধিক্কার, এটা বলতে পারে না একজন দলীয় উচ্চ পর্যায়ের লিডারশিপ, এটা কখনো বলতে পারে না। কারণ যে ফ্যাসিস্টের জন্য সারা বাংলাদেশের মানুষ 1500 মানুষ ট্যাক্স স্বীকার করছে, এই বিডিআর হত্যা হয়েছে, হেফাজতের হাজার হাজার মানুষকে হত্যা করছে, একজন হত্যাকারীকে সমর্থন করার মতন ইমানি দায়িত্ব এটা তো কখনো হইতে পারে না। ইসলাম সমর্থন করে না, দেশের রাজনীতি সমর্থন করে না, কিছুই সমর্থন করে না। এই জন্য আমরা ওই নেতার কথা, যেই নেতা করছে এই নেতার বিরুদ্ধে বললে, দরকার বললে জামাত ইসলামে ওই নেতাকে বহিষ্কার করবে, আমরা ওইখানে খবর পৌঁছায় দিব। এরকম বিচ্ছিন্ন অনেকে অনেক কথা বলে ফেলে, বড় দল থাকলে অনেক সময় অনেক কথা ইসা করে, কিন্তু আসল কথা হইলো আমরা যারা ছোট কাটু যারা আছি, আসলে আমাদের বড় নেতাদের মধ্যে তেমন গরমিল নাই, কিন্তু ছোট যারা আমরা আছি, আমরা কিছু হয়তো আমরা না, এখানে যে 4 জন আছি এই 4 জনও কিছু আমরা মাশাআল্লাহ এই চতুর্দিকে সজাগ দৃষ্টি রাখে বুঝি, কান ভরা এত লই না। কিন্তু আমাদের নুচে আরো যারা আছে, যারা একবারে ফেসবুক প্রিয়, ফেসবুকের মধ্যে একটা বিষয় ফাইলেই এইটা নিয়ে একেবারে এমন তুলপার সৃষ্টি করে যে মনে হয় যে বাংলাদেশ একবারে ধ্বংস হয়ে গেছে গা, বাংলাদেশ ধ্বংস হয়ে যায়। এই জন্য ভাই, আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে যারা আমাদের কথা শুনতেছেন সকলকেই আমি বলবো যে ধৈর্যের সহিত ফ্যাসিস্ট আসার সুযোগ কেউ না করি আমরা। ফ্যাসিস্ট যাতে কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশের জমিনে আসতে না পারে, এই দৃঢ় প্রত্যয় প্রত্যেক বাংলার মাটিতে মধ্যে যে আওয়ামী লীগ যারা আপনার নির্যাতিত হন নাই এমন কেউ নাই। আপনারা এটা চিন্তা করতে হবে। আপনার যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয় তাহলে কিন্তু মনে রাখবেন কেউ রেহাই পাবেন না, কেউ রেহাই পাবেন না। ধর্মও যাইব, যে ফ্যাসিস্ট আসার মতন সুযোগ আমরা আমাদের স্থানীয় ভাবেও করে দিব না এবং জাতীয় পর্যায়ে আমরা করে দিব না। ধন্যবাদ। জি 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 জি, আপনি সুন্দর বলছেন।
আমরা মিনিট করে সবাইকে সময় দিই, 2 মিনিটের ভেতর সবাই বক্তব্য শেষ করে গুছিয়ে শেষ করে দেবেন আশা করছি। যেহেতু আমাদের সময় অতিথিবৃন্দদের সময় অনেক হয়ে গেছে, অন্য সময় আশা করছি সময় নিয়ে আমরা আলোচনা করব এবং প্রাণবন্ত করব সেই আলোচনা, এবং আমাদের আমাদের আলোচনাগুলো দর্শকরা শুনছেন তা বোঝাই যাচ্ছে আমাদের কমেন্টগুলো পড়ে, এবং অনেক দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হোসেনপুর উপজেলার অনেক দর্শক, সকল দলেরই কর্মীরা, সমর্থকরা আজকের এই অনুষ্ঠানটা দেখছেন। সম্মানিত আমরা অতিথির কাছে যেতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতির কাছে। যে আমাদের হোসেনপুর নিয়ে যদি বলি, যে হোসেনপুরে মাদকের যেই কথাটা, মাদক বেড়ে যাচ্ছে দিন দিন। আমরা আমাদের রাজনৈতিক লিডার যারা আছেন এখানে আপনাদের কাছে অবগতির জন্য জানাচ্ছি, হোসেনপুরে মাদকের কারবারটা একটু বেশি হচ্ছে, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে আমরা ঐক্যবদ্ধভাবে হোসেনপুরটাকে কিভাবে উন্নয়ন করতে পারি, এবং এই অল্প ছোট যেই রাজনৈতিক মতবিরোধ আছে সেই সমস্ত মতবিরোধকে বাদ দিয়ে আমরা একতাবদ্ধভাবে কিভাবে সামনে এগোতে পারি, আর মাদক বিরোধী কিভাবে আমরা সবাই একত্রিত হতে পারি, আমরা সেই বিষয়টা আপনার কাছে জানতে চাইবো ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি কারিমুল্লাহ সাহেবের কাছে। এখন তো উনারই শেষ পালা নাকি? জি, আপনি বলবেন, আপনি শেষে আমরা শুনবো, এই বক্তব্য শেষে আপনার বক্তব্য শুনবো। সমানোচিতে আপনার আনমিউট করেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। কারিমুল্লাহ সাহেব, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। কারিমুল্লাহ সাহেব, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না। আপনার এখানে মনে হয় আনমিউট করেন। জি, আমরা সম্মানিত অতিথি, আপনি একটু ঠিক করেন, আমরা পরবর্তীতে আমরা 2 মিনিটের মধ্যে আমরা শুনতে চাইবো আমরা। জি, এখন শুনতে পাচ্ছেন? জি, আপনি বলুন। জি, আপনি 2 মিনিটে শেষ করবেন আশা করছি। আপনি এখানে 2টা কথা বলছেন, আমি 2টা কথার উপরে 2 মিনিটে শেষ আমার আলোচনা। প্রথম কথা হলো মাদকের ব্যাপকতা এখন গোটা বাংলাদেশে ছেয়ে গেছে, এবং এর ধারাবাহিকতায় বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো মানে গ্রাম নাই, ঘর নাই, কিছু ঘর বাকি থাকতে পারে যে মাদকের ছোঁয়া না লাগছে। সেই হিসাবে মাদকটা শুধু প্রশাসনের বা দলীয় কোনো কাজ না, এটা হলো প্রথম দায়িত্ব হলো পরিবারের, বাপ মার। সে যদি তার সন্তানকে সচেতন রাখে, নিজে দেখে কোথায় যায়, কি করে, কার সাথে উঠা বসা করে, তো ওই জায়গা থেকে কিন্তু মাদক নিয়ন্ত্রণ হবে। এই জন্য মাদকের ব্যাপারটা আমরা সবাই নিজেদের জায়গা থেকে শক্ত অবস্থান নিলে মাদক ইনশাল্লাহ আস্তে আস্তে কমবে। এটা হলো প্রথম কথা। আর 2 নাম্বার কথা হলো যে হোসেনপুরে একটা ভালো পরিবেশ তৈরি করা, বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের ঊর্ধ্বে উঠে, এটা কোনোদিনই সম্ভব হবে না। কারণ আমাদের যে মবিন ভাই আছেন, উনি ওনার বক্তব্যের মধ্যে বারবার একটা কথা বলছেন, এটা বলতেই পারবে, কারণ ওনার একটা সাংগঠনিক কথা দায়িত্ব, যে উনি একটা দলের একটা আদর্শকে উনি বিশ্বাস করে, এবং উনার বক্তব্যের মধ্যে দিয়ে বারবার যেই ব্যক্তির কথাটা উঠে এসেছে, শুধু উনি না, বাংলাদেশের যত মানুষ বিএনপি করে প্রত্যেকে উনার কথা বলতে বাধ্য হবে, কারণ ওনাকে তারা ওনাদের হৃদয়ের চেয়ে নিজের চেয়ে বেশি তারা ভালোবাসে। এটা হলো তারেক জিয়া। তো তারেক জিয়ার আদর্শ, বিএনপির আদর্শ তারা বাস্তবায়ন করবে, এটা খুব স্বাভাবিক। জিয়াউর রহমান, না, জিয়া রহমান, এবং তার হাত ধরেই তো তার ঔরজাত মানে সুযোগ্য সন্তান তারেক জিয়া, যিনি বাংলাদেশে এখন লিড করছে। তো আমি যে এই কথাটা বলছি, এবং জামাতে ইসলাম তারা তাদের আদর্শ বাস্তবায়ন করবে, আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করব। আমরা আমাদের আদর্শ থেকে চুল পরিমাণ, দল ছোট হোক বড় হোক, আমরা আমাদের আদর্শ থেকে চুল পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। বিএনপি যেভাবেই কথা বলুক, তারা তাদের আদর্শ থেকে চুল পরিমাণ পিছপা হওয়ার সুযোগ নেই। খেলাফত মজলিস বলেন, আমার বক্তব্য থাকবে যার জির আদর্শ যার জি লালন করবে, তবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা যেন সবাই উদার হই। আমরা যদি আমাদের জায়গাটাকে উদার করতে পারি, যদি মনে করি যে হোসেনপুর আমাদের হোসেনপুর, এই জায়গার মধ্যে আমরা জন্ম নিয়েছি, এখানে মৃত্যুবরণ করব, প্রত্যেকটা মানুষ আমার পরিবারের অন্তর্ভুক্ত, তাহলেই দলের ঊর্ধ্বে উঠে, আদর্শের ঊর্ধ্বে উঠে আমরা হোসেনপুরের জন্য ভালো কিছু করতে পারবো। আর যদি আমরা মনে করি না, দলকে
দলকে ধরে রাখবো আর দলের ব্যক্তির আদর্শকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করব, তাহলে দেখবেন আপনার সামনে অন্য আদর্শটা ম্লান হয়ে যাবে এবং প্রশ্নবিদ্ধ হবে, আমিও আপনি প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য আমার শেষ বক্তব্য হলো যে হোসেনপুরকে একটা কল্যাণময় উপজেলা হিসাবে, হোসেনপুর কিন্তু আসলে সুন্দর, এটা সুন্দর সুস্থ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে আমি শুধু একটা প্রশ্ন রাখবো যে আমাদের উদার হতে হবে। আমি উদারতার আমি উদারতার এই বক্তব্যটা দিয়েই আমি সকলের কাছ থেকে যারা আমাদের টকশো দেখেছেন হোসেনপুরবাসীকে দীর্ঘ সময় অপেক্ষা করার জন্য ইসলামী আন্দোলন হোসেনপুর উপজেলার পক্ষ থেকে এবং আমার সাথে যারা আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সকলকে ইসলামী আন্দোলন হোসেনপুর উপজেলার পক্ষ থেকে আবারও বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি আপনাদের সাথেই থাকবেন এবং শুনবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর বলেছেন। আমরা আমরা যেতে চাই জনাব জহির ইসলাম মবিন সাহেবের কাছে, যিনি আহ্বায়ক হোসেনপুর উপজেলা শাখার। জি, আপনি মাদকের কথাটা যেহেতু উঠে এসেছে, মাদক বেশ হোসেনপুরে একটি আলোচিত এবং আলোচনার খবর। এই মাদক কে নির্মূল করতে হলে আমাদের যে দলগুলো আছেন, আপনারা যারা আছেন বিএনপি সহ ইসলামী আন্দোলন, জামাত ইসলামী যারা আছেন সবাই ঐক্যবদ্ধভাবে কিভাবে এটা মোকাবেলা করা যায়। এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন, আপনারা যে জামাত ইসলাম এবং আপনাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, ইসলামী দলগুলোর মধ্যে অনেকের দূরত্ব সৃষ্টি হচ্ছে, আপনারা যেভাবে কাদা ছোড়াছুড়ি করছেন, এর ফাঁকে কি তৃতীয় কোনো শক্তি আপনাদেরকে ঘায়েল করতে পারে কিনা? আর যদি ঘায়েল করে ফেলে এই দায় কে নেবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে, যেহেতু শেষ বক্তব্য, জি আমি হোসেনপুরে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা রাজনীতি করি। সকল দলেরই একটি আদর্শ আছে, যার যে নীতি আদর্শ রেখে যার যে দল চালাচ্ছে। আমার দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের বাংলাদেশ স্বাধীন করেছিলেন ঘোষণা দিয়ে, শুধু নয় যুদ্ধ করে। আমি খুবই ভাগ্যবান ব্যক্তি যে উনার এরকম আদর্শবান ব্যক্তি দল করতে পেরেছি, এবং যিনি বাংলাদেশকে 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা ছিলেন, যিনি এই বাংলাদেশে ইসলামের প্রতি যার প্রথম কাজে ছিল, বক্তব্যই ছিল ইসলামকে নিয়ে, তার দল করতে পেরে আমি ধন্য মনে করি। উনারে উত্তরসূরি, উনার সহধর্মিনী আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মা, সারা বাংলাদেশে যিনি আপোষের নেত্রী, উনার দল করতে পেরে আমি নিজেকে একজন ভাগ্যবান ব্যক্তি মনে করি। উনারে উত্তরসূরি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যিনি বিগত 16 বছর কাজ করে যাচ্ছেন, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই 5ই আগস্ট সৃষ্টি করতে পেরেছেন, যার নির্দেশে আমরা বিগত 16 বছর যুদ্ধ করেছি, মাঠে ছিলাম, যার নির্দেশে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা বিভিন্ন ইসলামী ছোট ছোট দলগুলো আমাদের সঙ্গে ছিল, তাদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তিনি হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তিনি আমাদেরকে বারবার একটি কথা বলতেছেন, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। আমরা সকলকেই চাই ঐক্যবদ্ধভাবে কাজ হোক, যাতে যে ফ্যাসিস্ট আমরা বিগত আন্দোলন সংগ্রামে আমাদেরকে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছিল, বাংলাদেশে আনাচে কানাচে আমরা ওয়াজ মাহফিল হইতে দেয় নাই। আমাদের একসময় বাংলাদেশে যুব সমাজ আমাদের মোবাইলে ওয়াজ শুনতো, যে জালেম সরকার এই বাংলাদেশের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, সেই জালেম সরকারের যদি আবার
কোন দল বলে যে আমরা তাদেরকে এনে ঐক্যবদ্ধভাবে আমরা আবার নির্বাচন করব, তার এই ধারাবাহিকতার কথাগুলো আমি বলেছি। আমরা আশা করব আমাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা থাকলে আমরা জীবনে সবচেয়ে বড় ভুল করব, এই বাংলাদেশটাকে আবারও এই স্বৈরাচারের হাতে তুলে দেওয়া যাবে না। যে আমরা আমার যুদ্ধ প্রশ্নটি করেছিলাম ছিল আপনার কাছে, স্বাধীন বাংলাদেশ যে করার লক্ষ্যে, আমরা যে প্রশ্নটি যুদ্ধ আপনার কাছে করেছিলাম ছিল, স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সেই লক্ষ্যেই আমাদের ৭১ সনে আমরা বাংলাদেশ পেয়েছি। আর ২০২৪ সালে ৫ই আগস্ট আমরা আরেকটি পেয়েছি, একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেহেতু আমরা সকলেই চেষ্টা করব সকল দলের লোকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য। আর জি, আপনি আমি বলেছেন মাদক মুক্ত, আপনার প্রশ্ন জি এটাই তো, মাদক জি জি মাদক। মাদকের ব্যাপারে দেখেন, আমরা যতই চেষ্টা করি পরিবার থেকে, কখনো মাদক আমরা যদি প্রশাসন যদি মাদকের বিরুদ্ধে কঠোর হস্তে দমন না করে, এই মাদক সারা দেশটাকে ধ্বংস করে ফেলতেছে। যারা মাদকের ব্যবসায়ী তা চিহ্নিত সমাজে কীট, এদেরকে গ্রেপ্তার করে এদেরকে ফাঁসি কাস্তে দেওয়া দরকার, আইন সংশোধন করা দরকার। এখন তারা বলে, আজকে আমাদের হুসেনপুরের আইন শৃঙ্খলা মিটিং হয়েছিল, সেই মিটিং এ মাদকের কথা বললেই বারবার ওনারা খালি বলে সারা বিশ্বে বা সারা বাংলাদেশে মাদক ঢুকে গেছে, মাদক ঢুকে গেছে। আরে বাবা, আইন শৃঙ্খলা বাহিনী তো এই মাদক বন্ধ করবে। এই মাদককে বন্ধ না করলে চুরি ডাকাতি, এই গরু চুরি হচ্ছে এবং ইফটিজিং করতেছে রাস্তাঘাটে, এগুলো বন্ধ হবে না কখনো। এই কারণে আমরা বারবার বলতেছি, বিভিন্ন মসজিদ মাদ্রাসা মক্তবে আমরা বারবার বলতেছি, প্রয়োজন হলে আমরা আজকে বলেছি শুক্রবারে বাধ্যতামূলক এই মাদককে নিয়ে যাতে করে ইমাম সাহেবরা প্রতি শুক্রবার বয়ান করেন যে মাদক মুক্ত সমাজ চাই। আমরা এইটাই আমরা চিন্তা করতেছি হোসেনপুর থেকে। আগামী দিন সকল দলকে নিয়ে আমরা একটা অচিরেই আমি উদ্যোগ নিব, এই মাসের মধ্যে চেষ্টা করব সকল দলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং আমাদের বাল্য বিবাহ মুক্ত এবং বেকারত্ব মুক্ত আমরা সকলে মিলে চেষ্টা করব, আমরা যাতে আগামী জাতীয় নির্বাচনটা আমাদের উদ্দেশ্য থাকে একটি সুন্দর সমাজ গঠন করার লক্ষ্যে, সুন্দর দেশ গঠন লক্ষ্যে। আমার কাছে আমি আপনার আপনাদের কাছে একটি প্রশ্ন ছিল, আরেকটি প্রশ্ন ছিল, সেটি ছিল যে আপনারা দল জামাতে ইসলাম বলেন, ইসলামী দলগুলো বলেন, তাদের সাথে যদি এবার ঝগড়ায় লেগে যান, কাদা ছোড়াছুড়ি করেন, তাহলে তৃতীয় পক্ষ যদি চলে আসলে আসে, তাহলে আগেই এই আমি দায়ভার কে বলেছি, নেবে? এই না দায়ভারটা কে আগেই নেবে? আমি বলেছি, আমরা চিহ্নিত করে একটি দলকে বলেছি যারা নিজে তাদের লিডার বলেছে যে আমরা প্রয়োজন বোধে আওয়ামী লীগের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করব। এখন আমি দল তো একটি সেটাকে দলকে গ্রহণ বলেছি, করে নাই। আমি একটি দলকে বলেছি, আমি আমাদের ছোটখাটো অনেক আমাদের ইসলামী মনা দল আছে যারা আমাদের সঙ্গে জোটবদ্ধ ভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা ওদের উদ্দেশ্যে বলেছি, তবে আমরা চেষ্টা করব হোসেনপুরটাকে আলাদা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে, যাতে এখানে আমাদের মধ্যে সুন্দর পরিবেশ থাকে। আমরা এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমরা যাতে একজন আরেকজনের সুখে দুঃখে এবং সকল কাজ রাজনীতি ভাবে, এবং আমরা এই সমাজ থেকে যেটা বারবার বলছেন আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, মাদক মুক্ত আমরা যাতে করতে পারি, সকলকে নিয়ে আমরা কাজ করব। অসংখ্য আমরা সকল ধন্যবাদ আপনাকে। ইসলামী দল নয়, ছোটখাটো অনেক দল আছে, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ চাই নির্বাচন। সকলকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার বলতেছেন সকলকে ঐক্যবদ্ধ নিয়ে একটি সরকার গঠন করবে, বারবার উনি বলে আসছেন। জি, আপনি শেষ বক্তব্য যেহেতু আপনি বললেন। আজকে বিদায় নিচ্ছি, অনেক কথা বলেছি আমরা। জি, আর 5 মিনিট সকলে থাকবেন, আমরা চেষ্টা 2 মিনিট করে, আমাদের যে অতিথিরা আছেন, আপনি থাকলে হয়তো প্রাণ বন্ধ হবে এবং মানুষগুলো থাকবে, আপনারা থাকলে সবাই ঠিক আছে, একসাথে আমরা ওনারা আপনার বক্তব্য দিবে, আমি আমার বক্তব্য শেষ করে ফেলতেছি, ওনারা বক্তব্য জি দিবে।
আমি শুনবো, যদি মনে করি উত্তর দিব, নাহলে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমি সকলকেই বলবো, আহ্বান জানাবো, আসুন আমরা সকলেই একটি সমাজ গঠন করার লক্ষ্যে হোসেনপুরে যারা আমরা নেতৃবৃন্দ আছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কি বলবে কি করবে আমরা জানি না, আমরা চেষ্টা করব আমাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক, একটি সুন্দর সম্পর্ক রেখে এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি। আমার নেতা বারবার বলতেছেন সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে। আমি চেষ্টা করি, আমার হোসেনপুরে এমন কোন নেতা কর্মী নাই যে কেউ বলতে পারবে, হ্যাঁ, তবে আমাদের তো একটা আদর্শ আছে, সেই আদর্শের পরিপ্রেক্ষিতে আমি ওই আমাদের জামাতের কথা উত্তর দিতে হয়েছে আমাকে। উনি যেহেতু কথা তুলেছিলেন, ওনাকে আমি উত্তর দিয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন। আমরা জামাতে ইসলামী হোসেনপুর শাখা সেক্রেটারির কাছে যেতে চাই। যে মাদক নিয়ে আপনি শুনেছেন, আপনি মাদক হোসেনপুরে সবাইকে বেশ 1 ছড়িয়ে মিনিট দিয়ে পড়েছে। শেষ করে দেন। জি 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 জি, শেষ করছি। আহ, সম্মানিত সেক্রেটারির কাছে যে আমার প্রশ্ন, আসলে আপনারা যদি এভাবে কাদা ছুড়াছুড়ি করেন, তৃতীয় পক্ষ ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং পাশাপাশি মাদকের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নিচ্ছেন এবং এটার বিরুদ্ধে আপনারা কি বলবেন, সম্মানিত সেক্রেটারি? জি জি, সেক্রেটারি সাহেব, আপনার কথা শুনতে পাওয়া যাচ্ছে না, আপনি আনমিউট করুন। জি, এখন বলুন। সম্মানিত জি আমন্ত্রিত মেহমানবৃন্দ, আসলে মাদক নিয়ে তো অনেক কথাই হয়েছে। আমাদের এটা পারিবারিকভাবে চেষ্টা করতে হবে, মসজিদ ভিত্তিক চেষ্টা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, দলীয় ভাবে যে যে জায়গায় আছে সেখান থেকে চেষ্টা করতে হবে। আসলে সব চেষ্টার বড় চেষ্টা হইলো আল্লাহর আইন। আমরা একই কথাই বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই জমিনে কোরআনের শাসন কায়েমের জন্য আন্দোলন করেছেন, যুদ্ধ করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন, জীবনের 27টা যুদ্ধে উনি সেনাপতির দায়িত্ব বলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শেষ 8.5 বছরে 85টা যুদ্ধ করেছেন। প্রতি মনে করেন বছরে হয়ে গেছে 10টা করিয়া যুদ্ধ, এই কোরআনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। আমরা মনে করি যে আমরা মুসলমান, এই জমিনে কোরআনের শাসন, মাদক মুক্ত শাসন, ইসলামী বিধি ব্যবস্থা, সার্বিকভাবেই সবকিছুতে আমাদের সহমর্মিতা দরকার। হ্যাঁ, কোরআনের আলোকে এগিয়ে আসা দরকার, তাহলে দেখবেন যে সমস্ত সমস্যার সমাধানগুলি হয়ে যাচ্ছে। আর যে কথাটা বলা হলো যে কাদা ছুড়াছুড়ি, আসলে কাদা ছুড়াছুড়ি করা কখনো ঠিক না। আমার জানা মতে আমার নেতৃবৃন্দ এই ধরনের কোনো কথা যে আওয়ামী লীগকে নিয়ে প্রয়োজন বলে, এগুলো আমার জানা নাই, আমি শুনি নাই এই ধরনের কোনো কথা। এখন মনে করেন কেউ যদি মনে করেন যে এইটা বইলা যদি রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, সেটা তো বলার অপেক্ষা রাখে না। মানুষ আসলে সমাজে চায় যে একটা কিছু বইলা কি করুক, কিন্তু আমার এই ধরনের কথা আমি শুনি নাই। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যিনি বলছেন উনি জানেন, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। মাদকের ব্যাপারে আমরা সার্বিকভাবে, দলীয়ভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, এই মসজিদে ইমামতির মাধ্যমে সর্বক্ষেত্রে এই জন্য আমাদের চেষ্টা করা উচিত যতটুকু আছে, যে আমাদের ছেলেমেয়েরা যাতে নষ্ট না হয়, সেই দিকে যাতে না আগায়। আমরা দেখেন আজকে বাংলাদেশ জামাত ইসলামী, আমরা কিন্তু আসলে এই এই বিড়ি সিগারেট যে খায় তাকেও সাংগঠনিক ভাবে তার অগ্রগতি ঘটে না। আমরা এইরকম ভাবে চেষ্টা করি। আশা করি আপনারা আবার বুঝতে পারছেন। আমি যদি ভুল বেয়াদবি করে থাকি, সম্মানিত ভাইয়েরা, আমি একজন নগণ্য ব্যক্তি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর বেশি কিছু বলতে চাই না, এখানে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর বক্তব্য দিয়েছেন, বলেছেন। আমরা শেষ করতে চাই, যেহেতু আমাদের সম্মানিত অতিথি জনাব মাওলানা আবুল কালাম ফারুকী সবার শেষে এসেছেন এবং তিনি সবার শেষে শেষ ওনাকে দিয়ে করবেন শেষ ওনার করে দেন, বক্তব্য দিয়ে। ওনাকে দিয়ে শেষ করে জি দেন। জি জি, ওনাকে দিয়ে শেষ করব। যে আবুল কালাম ফারুকী সাহেব, আপনি শুনেছেন, সকল বক্তব্য শুনেছেন এবং খুব সুন্দর করে কান দিয়ে শুনেছেন বক্তব্যগুলো। আপনি মাদকের বিরুদ্ধে আপনি কি বলবেন এবং হোসেনপুর বাসীর উদ্দেশ্যে কি বলবেন, আপনি শেষ বিশ্লেষণটা করুন। মাদক এটা মরণ ব্যাধি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমি কথাগুলা অতি সংক্ষেপে বলবো, একদম 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব।
আপনারা বিরক্তি অনুভব করবেন না। জি আমি ইতিমধ্যেই মাদকের ব্যাপারে হোসেনপুরে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। আমি যে মসজিদে নামাজ পড়াই এবং আমার অনুসারী ভক্তবৃন্দ এবং আমার সংগঠনের যে সমস্ত লোকজন আছে, শুনতে পাচ্ছেন আমার কথা? জি 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 আমরা জি শুনতে পাচ্ছি। আমার যে সমস্ত অনুসারী ভক্তবৃন্দ আছে, মসজিদের ইমামরা আছে, আমি প্রত্যেকজনকেই কঠোরভাবে বলে দিছি যে তোমরা প্রতি শুক্রবারে অন্তত পক্ষে মাস 2-3 মাস এই মাদকের উপরেই মসজিদের মধ্যে আলোচনা করবা। তো আমার প্রথম কথা হইল, আসলে মাদক নিয়ন্ত্রণ করা এটা প্রশাসনের দায়িত্ব। প্রশাসন যদি সজাগ দৃষ্টি রাখে হোসেনপুরের প্রতি, পকেট বাড়ি করার জন্য যদি নাকি ব্যবসায়ীদের সাথে আঘাত না করে, একটু কঠোর অবস্থানের মধ্যে যায়, তাহলে মাদক নির্মূল করা অতি সহজ হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ে অসাধু কিছু রাজনৈতিকবিদ নেতৃত্ব আছে যারা ওই অসাধু ব্যবসায়ী মাদক ব্যবসায়ীদের সাথে লিঙ্ক রাখে এবং তাদেরকে সহযোগিতা করে প্রশাসনের মাধ্যমে। তারাও যদি একটু সজাগ দৃষ্টি রাখে, যারা প্রত্যেক রাজনীতির দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে, তারা যদি সজাগ দৃষ্টি রাখে, তাদের প্রতি একটু যদি কঠোরতা করে, তাহলে মোটামুটি আমাদের হোসেনপুরের মধ্যে মাদক নির্মূল হবে। তৃতীয় পর্যায়ে আমি বলবো, এটা পরিবারের একান্ত ব্যাপার। পরিবারের শিক্ষা যদি সুশিক্ষা হয়, তাহলে এই ছেলেটা মাদক মুক্ত হবে। আর পরিবার যদি ছেলেদেরকে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারে, গাইডলাইন না দিতে পারে, 10টা বাজে ছেলে 12টা বাজে ছেলে বাসায় ফিরলো, জিজ্ঞাসা করতে পারলো না যে কোথায় ছিলে এতক্ষণ, অথচ যদি 10 টাকা ইনকাম না করে বাড়িতে দুজিয়া ফিরে আসে, তখন কিন্তু বারবার জিজ্ঞাসা করে কামাই করতে পারো না, খাইবা কেমনে? আর আজকে আমার ছেলে বিপদগামী হচ্ছে, কোথায় থাকতেছে, কোথায় খাইতেছে, আমরা যখন এই দিকে খেয়াল না করি, তখন দেখা যায় আমার ছেলেটা বিপদগামী হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যারা পরিবার চালাই, আমরা সজাগ দৃষ্টি আমরা রাখি। তারপরে আমি বলবো, সামাজিক সচেতনতা আমাদের করা অত্যাধিক দরকার। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা এটার প্রতিবাদ করে না, বরঞ্চ যারা প্রতিবাদ করে তাদেরকে আরো বলে, আপনি ভদ্র মানুষ, এই সমস্ত ছেলে ফেলেদের কাছে গিয়া বাধা দিয়া আপনি হেনস্থা হওয়ার কি আছে? তখন দেখা যায় যে মানুষটা বাধা দিত সেই মানুষটাও বসে যায়, তখন ওই সমাজের ছেলে পেলেরা নেশাগ্রস্ত হয়ে যায়, তখন সুযোগ পাইয়া তারা কি করে, এই মাথায় নেশাগ্রস্ত হয়ে যায়। এই জন্য আমি সামাজিক ভাবেও এটার বয়কট করার জন্য, সমাজের যারা মাদক ব্যবসা করে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করার জন্য আমি হোসেনপুরবাসীর প্রতি আহ্বান জানাবো। তার সর্বশেষ হলো, আমরা মসজিদের যারা ইমাম আছি, আমরা প্রতি শুক্রবারে যেরকম সুদ ঘুষের ব্যাপারে আমরা বয়ান করতে পারি, রাজনীতির প্রতিপক্ষের ব্যাপারে আমরা বয়ান করতে পারি, আমরা এইরকম ভাবে মাদক নেশাগ্রস্তের ব্যাপারে আমরা বয়ান করার দরকার। যদি আমরা বয়ান করি, তাহলে আমাদের কথা বেশিরভাগ মানুষে শুনবে, তাদের পরিবার ঠিক হবে, ইয়াও ঠিক হবে। সর্বোপরি আর একটা কথা, এটার জন্য যে মাদক নির্মূল হসপিটাল আছে, সেই হসপিটালের মাঝে যেরকম ভাবে নাকি সংস্রবের মাধ্যমে মাদক সেবীদেরকে সুস্থ করে তুলে, এইরকম ভাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের কাছে তাদের সংস্রবে যাবেন না, আপনার চরিত্র, আপনার কৃষ্টি কালচার আপনি পরিবর্তন করতে পারবেন না। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, পাহাড় লড়ে চরিত্র খারাপ হয়ে গেলে এটা কিন্তু সংশোধন হয় না। এই জন্য সংশোধন হইতে হইলে বুজুর্গানে দ্বীনের কাছে যাইতে হবে, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখতে হবে, প্রেম ভালোবাসা রাখতে হবে। আমি হোসেনপুরের সকল জনসাধারণ এবং আমাদের সকল হিতাকাঙ্ক্ষী
সকল ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে দুইটা। একটা হলো আপনারা সদা সর্বদা সচেতন থাকবেন আপনাদের সমাজ এবং আপনাদের পরিবার, কারণ কোরআনে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি নিজে বাঁচো, তারপরে তোমার পরিবার পরিজন বাঁচাও এবং তোমার দেশ বাঁচাও। এইগুলো আমরা বাঁচানোর জন্য সচেতন থাকবো। আর দ্বিতীয় পর্যায়ে ওই যে কারিমুল্লাহ সাহেব বলছেন উদারতার মন মানসিকতা নিয়ে আমরা রাজনীতির ময়দানে কাজ করব। কেউ কারো প্রতিপক্ষ হবে না, কেউ কারো যদি কোনো ভুল দৃষ্টিগোচর হয় তাহলে আমরা কি করব, তাকে সংশোধন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহর হস্তে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং হোসেনপুরবাসীর কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি সকলের কাছে আমি একটি কথা আহ্বান জানিয়ে আমিও বিদায় নিচ্ছি অনুষ্ঠান থেকে। আসলে দীর্ঘক্ষণ আমরা কথাবার্তা হয়েছে, আমাদের একটাই মূল উদ্দেশ্য একটি সুন্দর সমাজ, একটি সুন্দর দেশ গঠন করার লক্ষ্যে সকলকে মিলে কাজ করতে হবে। সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। সকল দলেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর বিশেষ করে আমি আমার বাংলাদেশের যিনি এই স্বাধীনতা ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আমার নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপুসের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, যিনি বিগত 16 বছর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, যিনি 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যিনি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন একটি সুন্দর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে। সেই নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। উনি দ্রুততম ভাবে দেশে এসে সকল ইসলামী দল সহ সকল দলকে নিয়ে সুন্দর একটি নির্বাচন করবেন, সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার হোসেনপুর উপজেলাবাসী তথা কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশের সকল মানুষের, সকল মুসলমান সহ আমাদের জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন জানাবো, আমরা কি সকলে মিলে সুন্দর রাষ্ট্র গঠন করব, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, মাদক মুক্ত এবং বাল্য বিবাহ মুক্ত আমরা একটি দেশ গঠন করার লক্ষ্যে কাজ করে যাব, বেকারত্বমূলক মুক্ত একটি। এই লক্ষ্যে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সকলকে ধন্যবাদ জানাই। কথাবার্তা ভুল ত্রুটি হইতেই পারে, যদি কোনো কথাবার্তা কেউ ভুল আমাদের ক্ষমা দৃষ্টি দিয়ে আমাদের ক্ষমা করবেন। রাজনীতি করি আমরা আসলে দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, আমরা ব্যক্তির জন্য কোনো সময় রাজনীতি করি নাই। আমি ব্যক্তিগতভাবে কখনো ব্যক্তি উদ্দেশ্যে রাজনীতি করি নাই। সকলকে ধন্যবাদ জানাই। আমরা শেষ করছি। জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এইভাবে আমরা যদি ধারাবাহিকভাবে আমরা এইভাবে লাইভে কথা বলি, অবশ্যই এটা জবাবদিহিতার মধ্যে আসে এবং আশা করছি পরবর্তী টাইমে আপনাদেরকে এভাবে পাবো যেভাবে আপনাদেরকে সাড়া দিয়েছেন। সেই জন্য আসার কারণে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে লাইভটি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।